ইসলাম। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বন্দনগরী, চট্টগ্রামের শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কামলা বলতে আমার বাবা মানুষের কাঠ দিয়ে, বাঁশ দিয়ে মানুষের ঘরবাড়ি তৈরি করে। এছাড়া আমার বাবাকে একজন ব্যবসায়ীও বলা চলে। আমার বাবা আমাদের এলাকাতে বাঁশের ব্যবসা করে, বিভিন্ন জায়গা থেকে বাঁশ কিনে এবং সেই বাঁশ কিনে আমার বাবা অনেক জায়গায় বিক্রি করে এবং এটা করেও আমার বাবা মোটামুটি অনেক টাকাই উপার্জন করে। ছোটবেলা থেকেই আমার জীবনটা আমার বাবার সাথেই কাটে। আমার কাকা যদিও আমাদের পরিবারের মানুষই ছিল, কিন্তু কাকার সাথে আমার বাবার সম্পর্কটা খুব বেশি ভালো ছিল না। আমার কাকা ছিল যথেষ্ট পরিমাণের বেপরোয়া একটা ছেলে। কোনোভাবেই আমার বাবার কোনো কথা শুনতো না, আমার বাবাকে মানতো না। কারণে অকারণে বাবার সাথে আমার কাকা ঝগড়া করতো। এই পর্যায়ে দেখা যায় একটা পর্যায়ে দেখা যায় কাকা কোনোভাবেই আর আমার আব্বার সাথে না মিশে কাকা আলাদাই থাকে। মাঝে মাঝে বাড়িতে ফিরে আর না হলে 2-3 দিন নিরুদ্দেশ হয়ে যায়। কোথায় যায়, কী করে, এইটা আমার পরিবারের কেউ বলতে পারে না। যাই হোক, আমি তখন বাবার সাথে পড়ে আছি। বাবা আমাকে নিয়ে এখানে সেখানে যায়, বিভিন্ন জায়গায় কাজ কাম করে এবং এভাবেই তখন সময়গুলো কাটতে থাকে। আমি আমার শিক্ষা জীবনের সম্বন্ধে এতটুকুই বলি, আমি আসলে ছোটোবেলায় খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। হয়তো ক্লাস 3 কি ক্লাস 2 পর্যন্তই পড়ছিলাম। 2-3 হবে, নিজের নামটা কোনোভাবে লিখতে পারি, তাও নিজের নাম লিখতে আমার 5 মিনিট সময় লাগে। এত পরিমাণের একটু অশিক্ষিত মানুষ আমি বলা চলে। কিন্তু আমি আব্বার সাথে কঠোর পরিশ্রম করতাম। ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গা থেকে বাঁশ কাটার কাজ আমি করতাম। আপনারা হয়তো এটা অনেকেই বুঝবে না, বাঁশ বাগান থেকে বাঁশ কাটাটা সত্যি অনেক বেশি কষ্টের কাজ। কারণ একটা বাঁশ যখন আপনি কাটবেন, বাকি বাঁশের আপনার কুড়কুল বা বাকি বাঁশের যেই ব্রাঞ্চগুলো আছে, এগুলো এই বাঁশটাকে আঁকড়ে ধরে রাখে। এরপরে বাঁশটা ওই বাগান থেকে কেটে নামানোটা খুব কঠিন একটা কাজ। যাই হোক, এরপরও ছোটবেলা থেকে আমি আব্বার সাথে এই কাজের সাথে পরোক্ষভাবে জড়িত এবং বিভিন্নভাবে আব্বার সাথে আব্বা যে হাতের যে কাজগুলো করে, ওই কাজগুলো আমি একে একে আব্বার কাছ থেকে প্রায় সব কিছু শিখতেছি। এরকম করতে করতে মোটামুটি আমি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি। এই পর্যায়ে আমার বাবা তখন আমাদের গ্রামের প্রায় আরও 2-3টা গ্রাম পেরিয়ে একটা দূরের গ্রামে ওখান থেকে অনেকগুলো বাঁশ কেনে এবং বাঁশ কেনার পরে ওই দিন কিন্তু আমি যাই না। বাঁশ কিনে আমার আব্বা তখন একটু দুর্বল হয়ে যায়, আগের মতো শরীরে অতটা শক্তি থাকে না, তাই বলে আব্বা বিভিন্ন লোক দিয়ে বাঁশ কাটে আনে, বদলা দিয়ে বাঁশ কেটে আমার আব্বু নিয়ে আসে। আব্বু খুব বেশি একটা তখন আর পরিশ্রম করতে পারে না। তা আমি যে অন্য কোথাও গেছিলাম, আব্বা ওখান থেকে বাঁশ কিনে চলে আসছে। তো বাড়িওয়ালা যে ছিল, বাঁশ বাগানের যিনি মালিক, ওনাকে টাকা দিতে পারে নাই। আব্বা আমার করলো কি, একদিন সকালবেলা বলতেছে যে একটা কাজ কর সাইদুল, আমি তো ওই বাড়ি থেকে বাঁশ কিনছি, তা বাঁশের টাকা তো দেওয়া হয় নাই, তুই গিয়ে টাকাটা দিয়ে আয়। আমি তখন বললাম যে আব্বা, আমি তো চিনি না, জানি না তুমি কোত্থেকে বাঁশ কিনছো, এখন আমি গেলে কি তারা আমার কাছ থেকে টাকা নিবে কিনা। আমার আব্বা বলে অবশ্যই নেবে না কেন, আমি তোর বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি, লিখে দিই, ওইখানে তুই যা। পরে আব্বা আমাকে বলে দিল। দেওয়ার পরে আমি তখন ওই গ্রামে গেছি, আমাদের গ্রামের একটা পরের গ্রামে। তো গ্রামে যাওয়ার পরে ওই বাড়ির মধ্যে ঢুকলাম। ঢুকার পরে ভাই, বাড়িটা কেমন জানি সম্পূর্ণ নীরব একটা বাড়ি। বাড়ির আশেপাশে কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। একটু করে বাড়ির ভিতরে ঢুকলাম এবং ঢুকার পর একটু পর এরকম করতেছি, কিন্তু তারপরেও কার কোনো শব্দ নাই, কেউ কোনো সারা শব্দ করতেছে না। এদিক সেদিক অনেকটা দেখলাম, অনেকজনকে ডাকাডাকি করলাম এবং একটা পর্যায়ে আমি চিন্তা করলাম এই বাড়ির মধ্যে আসলেই মনে হয় কোনো মানুষ থাকে না। যদি কোনো মানুষ থাকতো তাহলে তো সে মানুষের আমি সারা শব্দ পাইতাম। যেহেতু কোনো মানুষের কোনো সারা শব্দ পাই না, একটা পর্যায়ে আমি তখন ওখান থেকে ব্যাক করে চলে আসি, চলে যাবো বলে যখন পিছনে ফিরলাম, ঠিক ওই মুহূর্তে পিছন থেকে একটা কণ্ঠ আমাকে বলে বসলো, আপনি কার কাছে আসছেন ভাই? এটা শোনার পরে আমি একটু পিছনের দিকে ফিরে তাকানোর পরে দেখি বিল্ডিং করা ঘরটা এবং উপরে টিন সেমি পাকা, এরকম গ্রিল ধরে একটা মেয়ে তখন দাঁড়িয়ে আছে, একেবারে মিষ্টি চেহারার সুন্দর একটা মেয়ে। আমি যখন তার কাছাকাছি গেলাম, যাওয়ার পর আমি বললাম, আমি তো অমুকের কাছে আসছি। বলে উনি আমার আব্বু। আমি বললাম, আচ্ছা আপনার আব্বু কি ঘরে আছে? বলে না, আব্বু ঘরে নেই, আব্বু বাজারে। আমি বললাম, কোন বাজারে? বলে কোন বাজারে গেছে তা তো জানি না, বলছে বাজারে। আমি বললাম, তো আপনার আব্বুর কাছ থেকে বাঁশ কিনছিল আমার আব্বা, আমি বাঁশের টাকা দেওয়ার জন্য আসছি। মেয়েটা আমাকে বলতেছে, তা আমার কাছে দিয়ে যান।
ইয়াং বয়সে একটা মেয়ে, আমি চিন্তা করি যে আদৌ এটা ওনার মেয়ে কিনা, বা এতগুলো টাকা দিলে পরে আবার টাকাগুলো অন্য কোথাও চলে যায় কিনা, আমি একটু সন্দেহের মধ্যে আছি। পরে মেয়েটা বলতেছে, কি ব্যাপার, আপনি টাকাটা আমার কাছে দেন, আব্বু যদি ঘরে ফিরে আসে তা আমি আব্বুকে দিয়ে দিবনি। তা আমি বললাম যে আপনার নাম কি? বলে আমার নাম সাথী। সাথী বলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তা আমি যে এতক্ষণ ধরে ডাকলাম আপনি আসলেন না কেন? বলেন আমরা তো ঘরের ভিতরে লুডো খেলতেছিলাম, আমরা একদম গেমের পর্যায়ে ছিলাম, এই জন্য আসিনি, এখন গেম শেষ তার জন্য আসছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে টাকাটা মেয়েটার হাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসছি, মানে ওই বাড়ি থেকে চলে আসছি। এবং আসার পরে এরপরে যেটা হইলো, এর 2 দিন পরেই আমার আব্বা আমারে বলে, কি রে সাইদুল, আমি তো তোরা টাকা দিলাম ওই বাড়িতে টাকা দিয়ে আসার জন্য অমুককে। আমি বললাম, হে বাবা, আমি তো টাকা দিয়ে আসছিলাম, ওনারা পাই নাই, ওনার মেয়ের কাছে দিয়ে আসছি। এটা বলছি। আমার আব্বা বলে ওনার মেয়ের কাছে, তা ওনার তো কোনো মেয়ে নেই। আমি তো ভাই তখন অবাক হয়ে গেলাম, কি রে ওনার কোনো মেয়ে নেই মানে, এটা কি ধরনের কথা, আমি তো ওনার মেয়ের কাছে দিয়ে আসছিলাম। পরে আমার আব্বা বলতেছে, না ওনার তো কোনো মেয়ে নেই, তুই কার কাছে দিলি টাকাটা, এই টাকাটা কার কাছে দিলি? তখন তো আমি একটু অবাক হয়ে গেলাম। এবার আমি করলাম কি, যে মেয়েকে আমি দিচ্ছি আমি তো জানি ওই মেয়ের নাম কি, আমি জানি ওই মেয়ের নাম হচ্ছে সাথী। পরে আমি কি করলাম, মানে আব্বু যখন এটা বললো, পরের দিন ওই লোকের সাথে আমি বাজারে আবারও দেখা করলাম, মানে যার কাছ থেকে বাঁশ কিনছে। তো ওনারা আমি বললাম যে আমি তো আপনাদের বাড়িতে টাকা দিয়ে আসছি একটা মেয়ের হাতে, তো মেয়েকে আপনাকে টাকা দেয় নাই। উনি আমার বললো, কোন মেয়ের কাছে টাকা দিচ্ছ, মেয়ের নাম কি? আমি বললাম মেয়ের নাম হচ্ছে সাথী। বলে সাথীর কাছে টাকা দিচ্ছ? আমি বললাম হ্যাঁ। বলে তো সাথী তো আমার টাকা দেয়নি। আমি বললাম সাথী কি আপনার মেয়ে না? বলে না না, সাথী আমার মেয়ে না, আমার ভাতিজি, আমার ছোট ভাইয়ের মেয়ে। আমি বললাম ছোট ভাইয়ের মেয়ে, কিন্তু ও তো বললো আপনার মেয়ে। পরে উনি হাসতেছে, বললো একটু শয়তান তো, একটু দুষ্ট প্রকৃতির তো, এরকম দুষ্টামি করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি। এই বলার পর আমি চলে আসছি। চলে আসার পরে মানে এরপরে আর ওই লোকে আমার আব্বাকে কোনো কিছু জানাই না, বা আব্বাকে কোনো কিছু বলে নাই। তাই আমি তখন বুঝে গেছি হয়তো লোকে টাকা পেয়ে গেছে বা এরকম কিছু। এইভাবে আরো কয়েকদিন কেটে গেল। আরো কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন বিকেলবেলা হলো কি, আমাদের বাজারে আমি গেছিলাম। তো বাজারে যাওয়ার পরে আমার ছোট বোন বললো ওর জন্য একটা লিপস্টিক আনার জন্য। তো লিপস্টিকের কালারটাও আমাকে লিখে দিল যে ওই কালারের একটা লিপস্টিক আনবো। তো লিপস্টিক আনার জন্য যখন কসমেটিক দোকানে ঢুকলাম ভাই, ওই মুহূর্তে ওই মেয়েটার সাথে আমার দেখা, সাথী নামের মেয়েটা। দেখার পরেই এই মেয়ে যখন এখানে করতেছে, আবার ওই দোকানদারের সাথে আমার একটা ভালো সম্পর্ক, মানে যিনি দোকানের মালিক আর কি, ওনার সাথে আমার একটা মোটামুটি ভালো সম্পর্ক। পরে আমি দোকানদারকে বলতেছি, ভাই আপনার দোকানে কোনো ক্যামেরা আছে? বলে না ভাই, ক্যামেরা নাই তো, কেন কি হয়েছে? আমি বললাম আপনার দোকানে কিন্তু চোর ঢুকছে, একটু সাবধানে থাকেন। এটা বলার পরে মেয়ে আছে, মানে এই মেয়ে আছে আর আমি আছে, আর কিন্তু কেউ নেই। পরে দোকানদারে বলতেছে, কি বলেন সাইদুল ভাই, চোর ঢুকছে মানে? কই চোর কই? আমি বললাম ভাই আমার আশেপাশে আছে। মেয়েটা তখন আমাকে বলতেছে, কি ব্যাপার, আপনি আমাকে চোর বলতেছেন কেন? আমি বললাম আপনি চোর, তাই তো চোর বলতেছি। বলে কি ব্যাপার, আমি কোথায় চুরি করলাম? আমি অবশ্যই চুরি করছেন, আপনি আমার আবার বাঁশের টাকা চুরি করছেন। বলে এই টাকা কি আমি দিয়ে দিই নাই? আমি বললাম হ্যাঁ আপনি দিয়ে দিচ্ছেন, কিন্তু প্রথমে তো মেরে দেওয়ার একটা ধান্দা করছেন, তা না হলে কেউ কি জ্যাঠারে বাবা নিয়ে ফেলে? মেয়ে তখন নিচের দিকে তাকে আছে। আমি বললাম কি লজ্জা পাইছেন? মেয়ে বলতেছে না না লজ্জা পাইনি। বলে আমি দুষ্টুমি করেই করলাম কি, আমার ওই দোকানদারে বলতেছিলাম যে কিছু চুরি দেখান তো। তাই লিপস্টিকটা আমার বোনের জন্য কিনছি, কেনার পরে অনেকগুলো চুরি দেখতেছি। তাই আমি বললাম ধরেন আপনাকে একজোড়া চুরি কিনে দিই, আপনার হাতগুলো অনেক সুন্দর, অনেক ফর্সা আপনার হাতগুলা, এই হাতের মধ্যে চুরিগুলো অনেক সুন্দর লাগবে। মেয়েরা আমাকে বলতেছে বউর জন্য লিপস্টিক কিনলেন আর আমার জন্য চুরি কিনবেন? আমি বললাম কই না তো, আমার তো কোনো বউ নাই। বলে তিনি লিপস্টিক নিলেন যে? আর আমার ছোটো বোনে বলছিল লিপস্টিক নেওয়ার জন্য। পরে বলতেছে না আমি আপনার চুরি কেন নিব? আমি বললাম আপনার হাতগুলো ফর্সা, আমার খুব ইচ্ছা আপনাকে একজোড়া চুরি কিনে দিব। এটা বলার পরে মেয়ে বলো আচ্ছা তো যদি দিতেই চান তাহলে দেন। পরে লাল একজোড়া চুড়ি, ওই যে বেনি বেনি যে চুড়িগুলো হয় না, এই একজোড়া চুড়ি মেয়েটার আমি কিনে দিলাম। এবং মেয়েটা আমার সামনে চুড়িগুলো হাতে দিল, এত সুন্দর লাগতেছে ভাই, ওর হাতগুলো অনেক ফর্সা ছিল তো অনেকটা ভালো লাগলো। যাই হোক, এরপর ও তখন চুড়ি পরে দোকান থেকে বেরিয়ে গেল। যাওয়ার পরে না ঠিক সেদিন থেকে না আমার মনের ভিতরে কেন জানি এই মেয়েটার জন্য একটা বাসা বাঁধতে শুরু করেছে। কেন জানি এই মেয়েটাকে আমি আমার মনের মনিকোটায় জায়গা দিয়ে ফেলেছি। চোখটা বন্ধ করলেই তার ওই ফর্সা দুটো হাতে লাল চুড়ি আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার কাছে মনে হয় আমি যখনই তার কথা চিন্তা করি, আমি তখনই মনে হয় স্বপ্নের রাজ্যের রাজকুমার হয়ে যায়, আর সে হয়ে যায় আমার রাজরানী। আমার জানি কেন আমি তার ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারি না। এবং এরকম করেই তখন দিন আর রাতগুলো কাটতে থাকে। এমন করে সময়গুলো অতিবাহিত হতে হতে একদিন আমি চেষ্টা করলাম যে ওর সাথে একটু যোগাযোগ করা যায় কিনা। জানতে পারলাম ও ওদের এলাকারই পাশের একটা মাদ্রাসায় পড়াশোনা করে এবং ও একাই পড়ে।
একদিন করলাম কি, আপনার মাদ্রাসার ছুটি হওয়ার সময় হলে ওদের বাড়ির মাঝামাঝি ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি। পরে মেয়েটা আসছে, একাই আসছে, বোরকা পরা অবস্থায়, হিজাব পরা, আমি তো চিনতে পারি নাই। আমাকে দেখে বলতেছে, কি ব্যাপার সাইদুল ভাই, কোথাও বাঁশ কেনার জন্য আসছেন? আমি বললাম, ও তুমি কি সাথী? বলে হ্যাঁ। আমি বললাম, বোরকার মুখোশটা একটু খোলো, আমি তো তোকে চিনতে পারছি না। পরে বোরকার মুখোশ খুলছে, খোলার পরে আমি বললাম, কি ব্যাপার, মাদ্রাসায় গেছিলা? বলে হ। আমি বললাম, সাথী, আমি তো হচ্ছে বাঁশ কেনার জন্য আসি নাই, আমি আসলে তোমাকে দেখার জন্য আসছিলাম। এটা বলার পরে মেয়েটা বলতেছে, কি বলেন, আমাকে দেখার জন্য আসছিলেন কেন? আমি বললাম, তোমার ভালো লাগে তাই। পরে ও হাসি দিয়ে বলতেছে, ও আচ্ছা, পাম মারতেছেন, আপনার চুড়িগুলো না অনেক সুন্দর ছিল, আমি পড়ছি অনেকদিন। আমি বললাম, এখন যে হাত খালি তো বলে ঘরে রেখে আসছিলাম। পরে আমি বললাম, সাথী, একটা কথা জিজ্ঞেস করলে রাগ করবেন? বলে, না না, আপনার সাথে তো আমার ফ্রি সম্পর্ক, রাগ করবো কেন? আর আপনাকে আরেকটা কথা বলি, ওই দিন আমি দুষ্টমি করে কাকার টাকাটা নিয়েছিলাম, এবং এরপরে আমি আর আমাদের নানু বাড়িতে চলে গেছিলাম। পরের দিন টাকাটা ঘরের মধ্যে রেখে আমার মনে ছিল না। পরে কাকা যখন খুঁজতেছিল, মা যখন আমার জানাইলো, আমি এসে আবার কাকার টাকাটা দিয়ে দিছি, জেঠুর টাকাটা দিয়ে দিছি। আমি বললাম, ও আচ্ছা। তো অনেকক্ষণ মেয়েটার সাথে কথা বললাম, এবং ও খুব বংশধর একটা মেয়ে, এবং কথা বলতে বলতে ওর প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। সেদিন অনেকক্ষণ কথা বলার পরে ও বলে, আমি চলে যাচ্ছি। আমি বললাম, এখন না হয় চলে যাও, কিন্তু আমি তোমার জন্য এখানে অপেক্ষা করবো কালকেও। বলে, ও আচ্ছা, কইরেন, যদি কাম না থাকে এতে চলে আইসেন। এর পরের দিনও একইভাবে এই মেয়েটার সাথে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি। এই জায়গাটা ছিল একেবারে নিস্তব্ধ, নীরব একটা জায়গা, যেটার আশেপাশে তেমন কোনো মানুষজন ছিল না। একটা সুন্দর একটা জায়গায়, সুন্দর একটা পরিবেশে আমি তার সাথে মাঝে মাঝে, ও মাদ্রাসা থেকে ফিরে আসলে ওখানে বিল ছিল, কিছুটা জঙ্গলের মতো ছিল, বিলের ধারে বসে ওর সাথে আমি গল্প গুজব করতাম। দুজন দুজনকে এতটাই ভালোবাসতাম, আজও সে ভালোবাসার কথা মনে হলে না চোখের পানিতে বালিশ ভিজে যায়। এরকম করে তখন সময়গুলো সামনের দিকে কাটতেছিল। এমন করে কাটতে কাটতে ও আমাকে অনেকটা ভালোবাসে, আমিও তাকে অনেকটা ভালোবাসি। দুজন দুজনের মাঝে এমন বেশি ভালোবাসা হয়ে যায় যে কেউ কাউকে ছাড়া একটা মুহূর্তও চিন্তা করতে পারি না। মনে হয় ও আমার দেহের অক্সিজেন, যদি ও না থাকে তাহলে নিঃশ্বাস আটকিয়ে আমি এখানেই ধরপড় করে মারা যাব। এভাবেই সম্পর্কটা সামনে দিকে যেতে যেতে একদিন হলো কি, আমি বাবার সাথে কাজ করতেছিলাম, একটা ঘর বানাচ্ছিলাম একটা বাড়িতে। তো ঘর বানাইতে গিয়ে দুপুরবেলা আমার ওই দিন না প্রচণ্ড রকমের পেট ব্যথা ওঠে, এবং পেটের ওই ব্যথার কারণে আমি না নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। একটা পর্যায়ে ওই ঘরের ছাদের থেকে আমি তখন নিচে পড়ে যাই। নিচে পড়ে গেলে আমার আব্বা বলে, কিরে তোর কি হয়েছে? আমি বললাম, আব্বা, কয়েকটা দিন ধরে পেটটা ব্যথা করে, এবং এই যে ব্যথাটা না প্রচণ্ড রকমের একটা ব্যথা, এই ব্যথা নিতে পারি না। এরপর যে আমার আব্বা বললো, তা কি হয়েছে, চল তোর ডাক্তার দেখাই। তো এদিক সেদিক ডাক্তার দেখা, ডাক্তাররা ব্যথার ওষুধ দেয়, খাচ্ছি, বাট ওভাবে ভালো হচ্ছে না। এরই মাঝে আমার সাথীর সাথে দেখা হয়, সাথীরও বলি যে আমার পেটে প্রচণ্ড ব্যথা করে। ও বলে, ডাক্তার দেখো, ডাক্তারে কি বলে। এমন করতে করতে দেখা যায় অনেকগুলো দিন পেরিয়ে গেল, বাট আমার ওই পেটের ব্যথার কোনো উন্নতি খুব একটা হলো না। ভাবতেছিলাম যে কি করা যায়, কোথায় যাব, এরকম ভাবতে ভাবতে একটা পর্যায়ে আমার আব্বা বললো যে বড় একটা ডাক্তার দেখাইলে ওইখান থেকে হয়তো রিপোর্ট পাওয়া যাবে যে আসলেই কেন পেট ব্যথাটা হচ্ছে। পরে আমাদের এলাকাতে একটা অনেক বড় ডাক্তার বসে প্রতি সপ্তাহে একদিন। তো ওই ডাক্তারের কাছে আমার আব্বা তখন নিয়ে গেছে। নিয়ে গেলে পরে ডাক্তার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিল, এবং পরীক্ষা নিরীক্ষাগুলো দেওয়ার পরে একটা পর্যায়ে বোঝা গেল যে আমার পেটে টিউমার হয়েছে, এবং এটা হচ্ছে টিউমারের জন্য হচ্ছে এটা ব্যথা করে পেটের মধ্যে। তো এবং এই টিউমার অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন, এবং টিউমারও মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। তো আমার পরিবারের পক্ষে আসলে ওই সময় আমার আব্বার ওই সময় আসলে তারা সমর্থ ছিল না যে আমাকে টাকা দিয়ে আমার আব্বা অপারেশন করাবে, এবং পারিবারিক অবস্থা তখন অনেকটা খারাপের দিকে চলে গেল। ছোট বোনটা ছিল, ওইটার বিয়ে দিলাম, এবং ওইটার বিয়ে দিতে গিয়ে আমার আব্বা পুরো ঋণগ্রস্ত হয়ে গেছে। আব্বার কাছে কোনো রকমের টাকা নাই যে আমার আব্বা আমার চিকিৎসা করবে। তো আমাদের পরিবারটা এরকম একটা পরিবার যে আমরা মরে গেলেও না কখনো কারো কাছে হাত পাতবো না, কখনো কাউকে বলবো না যে আমাদের সাহায্যের প্রয়োজন, সাহায্য করেন। আমার আব্বা খুব স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ। তো যাই হোক, পরে ভাবলাম যে কি করা যায়, এরকম করে মাঝে মাঝে সাথীর সাথে কথা বলি, বাট আমার পেটের ও ব্যথাটা না আমি অনুভব করতে পারতেছি, আমি বুঝতে পারতেছি যে আমার এই ব্যথাটা কতটা তীব্র, কতটা ভয়ানক। এবং আমার কাছে মনে হয়েছে এই বুঝে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, এই বুঝে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, এই বুঝে আমি মারা যাচ্ছি। এইরকম একটা অবস্থা যেটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। এত পরিমাণের পেটের ব্যথা, এবং তীব্র পেটের ব্যথায় আমি মা গো, বাবা গো বলে কাতরাতে থাকি, প্রচুর চিল্লাইতে থাকি। তো কাউকে আর বলতে পারি না, কেউ আমার কথা শুনেও না। এবং এরকম করতে করতে অনেকগুলো দিন প্রায় কেটে গেল, এবং একটা পর্যায়ে আমি বিছানায় পড়ে গেছি।
আমি শোয়া থেকে খুব বেশি একটা উঠতে পারি না, এবং উঠতে না পারার পরে এবং খুব কষ্ট করে একদিন সাথীর সাথে দেখা করতে গেলাম। গিয়ে সাথীরে বললাম, সাথী, হয়তো কালকে থেকে আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না, হয়তো কালকে থেকে তোমার সাথে আমার আর দেখা হবে না, আমার পেটের ওই অপারেশনটা না করা পর্যন্ত আমি পারতেছি না, এবং হয়তো আমি মারা যাব। যদি আমি মারা যাই তো তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাকে বলতেছে, এটা হতেই পারে না, তুমি মারা যাওয়া মানে? আমি তোমাকে ভালোবাসি। তোমার আব্বা কি সত্যি ওনার কাছে কোনো টাকা নেই তোমাকে অপারেশন করানোর মতো? আমি বললাম, না, আসলে আমার আব্বার কাছে কোনো টাকা পয়সা নাই যে উনি আমার এটা অপারেশন করাবে। লাস্ট কিছুদিন আগে আমার বোনকে বিয়ে দিতে গিয়ে আমার মানুষের কাছ থেকে অনেক টাকা ঋণ করে ফেলি। এরপরে আমার আব্বার পক্ষে কোনোভাবেই সম্ভব না যে আমাকে এটার অপারেশন করাবে। তখন আমার বলতেছে, তুমি কি আজকে একটা কাজ করতে পারবা? আমি বললাম, কি কাজ? পরে রাত 9টার দিকে এখানে আসতে পারবা? আমি বললাম, রাত 9টার দিকে এখানে কেন? বলে, আসতে পারবে কিনা বলো। আমি বললাম, আমি পারবো। বলে, ঠিক আছে, রাত 9টার দিকে এখানে একটু আইসো। তো কেন বলছে এটা তো আমি জানি না, আমাকে একটা লোকেশন দিল, এবং ওই লোকেশন অনুযায়ী রাত 9টা বাজে আমি ওখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম ও একটা ব্যাগে করে, কালো একটা পলিথিনের ব্যাগে করে কি জানি নিয়ে আসছে। আয়না আমারে বলতেছে, এগুলো নিয়ে যাও এবং এগুলো নিয়ে বিক্রি করে তুমি তোমার চিকিৎসা করো। আমারে বলে। আমি বললাম, এগুলো কি? ও আমারে বলে, তুমি নিয়ে যাও, এখন দেখার দরকার নেই, তুমি ঘরে গিয়ে দেখো, বাট আজকের মধ্যে এগুলো বিক্রি করে ফেলবা, করে কালকের মধ্যে তোমার অপারেশন করে ফেলবা। আমি যখন বললাম যে জিনিসটা কি তা তো আমার জানতে হবে। ও বলে, এগুলো আমার মায়ের গয়না, আমার আম্মুর বিয়ের গয়না, আমার আব্বুকে দিছিল, আমার আব্বু দিছিল আমার আম্মুকে, আর আম্মু এগুলো হয়তো আমার বিয়ের জন্য রাখছে। আমি বললাম, তো এই গয়না যে তুমি ওকে দিয়ে দিচ্ছ, এটা নিয়ে আমি যাবো, আমার অপারেশন করাবো, আমি ভালো হবো, কিন্তু এরপরে তোমার মা কি জানবে না? বলে, হ্যাঁ জানবে, একটা সময় জানবে ঘরের মধ্যে গয়না নেই। আমি বলি, তারপর? বলে, তারপর কি? তারপর আমাকে মারবে, হয়তো ঘর থেকে বের করে দিবে, হয়তো মারধর করবে, এটাই তো, এছাড়া আর কি করবে? আমি বললাম, তারপর তোমাকে তোমার আম্মা মারবে, কাটবে, আর আমি তোমার এই অত্যাচার সহ্য করা দেখবো, আর সেটার জন্য আমি অপারেশন করে নিজে ভালো হব? না সাথী, এটা আসলে হতে পারে না, তুমি এটা নিয়ে যাও। ও আমাকে বলে, না প্লিজ তুমি নিয়ে যাও। আমি বললাম, আমি নিতে পারি, আমার একটা শর্ত আছে। ও বলে, শর্ত? আমি বললাম, হ্যাঁ, আমার শর্ত হচ্ছে আমি যেগুলো নিয়ে যাব এগুলোর সাথে আমি তোমাকেও নিয়ে যেতে চাই। ও আমাকে বলে, মানে আমাকে নিয়ে যাবো মানে? আমি বললাম, হ্যাঁ, আমি তোমাকেও সাথে করে নিয়ে যাব, তুমি যদি আমার সাথে যেতে রাজি হও তবে আমি এই জিনিসগুলো নিব। ও আমাকে বলে, আমাকে নিয়ে কোথায় যাবা? আমি বললাম, সেটা আমি জানি না। ও আমাকে বলে, তোমার তো অপারেশনের দরকার। আমি বললাম, হ্যাঁ, আমার অপারেশন হলে তুমি আমার সাথে থাকবা, আমার সেবা করবা। ও বলে, পাগলামি করো না, এটা ঠিক না। আমি বললাম, আমার সাথে চলো। এরকম করে গয়নাগাটিগুলো নিয়েই ওই রাতের বেলা আমাকে জোর করে রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে আমাদের বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার পরে আমার মায়ের সাথে অবশ্য আমার সম্পর্কটা অনেক ভালো ছিল। পরে এসে আমি আমার মাকে এই কথাটা বলে দিই যে, মা, এই ঘটনা, আমি তোরে নিয়ে আসছি। মা বলে, এটা তুই কী করলি, এখন এই মেয়েরা আমি কোথায় রাখবো? আমি বললাম, মা, আমি জানি আমারে ভালোবাসি। মা তখন বলে, আগে তো তোর অপারেশনের দরকার, তো ঠিক আছে, আগে তোর অপারেশন করাই, আপাতত মেয়েটা তোর নানার বাড়িতে রেখে আসি, তোর অপারেশন হয়ে গেলে পরে এরপরে মেয়েটার আমি তোর বিয়ে করাবো। এরপরে আমার মা করলো কি, এই মেয়েটারে নিয়ে রাতের অন্ধকারে আমার নানু বাড়িতে চলে গেছে। নানু বাড়িতে নিয়ে অবশ্যই একা একা যেতে চায় না। পরে আমার আম্মা বলল, ওর তো অপারেশন হবে, আর এখন যদি তোমার আব্বা মেয়ে বাসায় এসে খুঁজে পায় তাহলে তো তারা খুব ঝামেলা করবে, হয়তো আমার ছেলেরাও মারবে, তোমারও মারবে। এর চেয়ে বরং তুমি কয়েকটা দিন গিয়ে ওইখানে থাকো, আর অপারেশন যেদিন হয়ে যাবে আমি তোমার ডাকবো। পরে ওরে বিদায় করে দিল আমার নানু বাড়িতে, এবং ওর দেওয়া ওই গয়নাগুলো বিক্রি করেই তখন আমার অপারেশন হলো। এবং অপারেশন যেদিন আমার হবে, অপারেশন থিয়েটারে আমাকে যখন নিয়ে যাবে, এর আগে আমার সাথীকে আনছিল, সাথীর সাথে আমার দেখাও হয়েছিল, এবং সাথী সারাদিন ওই হসপিটালেও ছিল। এরপর থেকে সাথীর বাবা মা সাথীকে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছে, এটা শুনেছি। আমাদের এলাকাতেও খবর পাঠাইছে যে এরকম একটা মেয়ে হারায় গেছে, জুহুতে একটা মেয়ে রাতের বেলায় চলে গেছে, এর কোনো সন্ধান পাওয়া যায় কিনা। এরা মাইকিং করছে, বিভিন্ন জায়গায় পোস্টার টাঙাইছে, অনেকভাবে তারা খুঁজতেছে। সাথী অবশ্যই বোরকা পরে আসতো এবং বোরকা পরে যাইতো। পরে আমার অপারেশন হলো এবং আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেস হয়। আমাকে তখন বেডে দিয়ে দেওয়া হয়। আমি তখন বেডে থাকতাম, খাটে থাকতাম, এবং সাথী এসে আমার চিকিৎসা করতো আমাকে, এবং সম্পূর্ণভাবে সাথী এই হসপিটালে থেকে আমাকে সুস্থ করে। আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পর আমি তখন বাড়ি যাই। বাড়ি গিয়ে পরে আমি তখন সাথীকে আমার বাড়িতে, আমার আম্মা আমাকে সাথীকে বিয়ে করে। বিয়ে করানোর পরে আমার বাবা তখন সাথীর পরিবারের কাছে খবর পাঠায় যে সাথী আমার সাথে এভাবে পালায় আসছে, এবং আসতে পরে আমি সাথীর বিয়ে করছি। সাথীর পরিবার ডিরেক্টলি আমার আব্বাকে বলে দেয় যে সাথী নামের তাদের কোনো মেয়ে নাই, তাদের সাথী নামের কোনো মেয়ে নাই, এবং তাদের সাথী নামের কোনো মেয়ে তারা কখনো তাদের হয়নি। এবং এরকম করে আমার আব্বাকে বলে দেয় যে কোনোদিনও যাতে সাথী তার পরিবারে না যায়, গেলে তাকে দুই টুকরো করে ফেলবে।
আমার আব্বা তখন ঘরে এসে এই কথা আমাকে বলল, এবং বলার পর আমি তখন খুব দুঃখ নিয়ে সাথীর কাছে বললাম যে সাথী, তোমার পরিবার তো এরকম করে বলতেছে যে কোনোদিন আর তোমাকে মেনে নেবে না, জীবনে কখনোই তুমি তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারবা না। তারা এমনভাবে সব কথা বলে দিছে। ও তখন আমাকে বলে, তাতে কি হয়েছে, আমি আমার পরিবারের কাছে আর কখনোই ফিরে যেতে চাই না। আমি তোমাকে পাইছি, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এবং আমি আমার জীবনের বাকি সময়টা এই তোমার সাথেই কাটাতে চাই। তুমি আর এটা নিয়ে আমার আব্বার সাথে কোনো যোগাযোগ করার প্রয়োজন নেই। এরপর থেকেই না সাথী আমার সাথে থাকতে শুরু করে, এবং আমি সাথীর সাথে থাকতেছি, সংসার করতেছি, আস্তে আস্তে করে আমাদের দিনগুলো কাটতেছে। এরকম করে কাটতেছে। আর সাথী তার পরিবারের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দেয়। ওর পরিবার ওর সাথে যোগাযোগ করে না, এবং ওর নিজেও ওর পরিবারকে আর ডাকে না। আমাদের পরিবারে থাকতেছে, খাইতেছে, পড়তেছে। আমি যখন বিভিন্ন জায়গায় কাজ করি, আমার অপারেশনটা যখন শুকিয়ে গেল, দাগটা শুকিয়ে গেল, কাঁটাটা শুকিয়ে গেল, এরপর আমি বিভিন্ন জায়গায় গিয়ে তখন কাজকাম করতাম। এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় যাই, ওখানে কাজকাম করি, দিন রাত মিলিয়ে আমি তখন কাজ করি। তো এভাবে কাজ করতে করতে তখন সময়গুলো কাটতেছে। তো সাথী তখন আমার সাথে ভালো করে আছে, ভালোভাবে আছে। এমন করতে করতে একটা সময় সাথী বেবি কনসেপ্ট করে। তখন ওর ঘরে আমার একটা কন্যা সন্তান হয়। আর আলহামদুলিল্লাহ আমার মেয়েটাও না দেখতে একেবারে সাথীর মতোই সুন্দরী হয়, অনেকটা সুন্দরী, অনেকটা ভালো হয়। আমি আমার মেয়েটাকে নিয়ে, আমার বউকে নিয়ে খুব ভালোভাবে দিন কাটাচ্ছিলাম। এরকম করতে করতে তখন একটা সময় আসে, এই সময়তে আসলে ওভাবে অ্যাভেলেবেল কাজ পাওয়া যায় না। ধরেন একদিন কাজ করি তো 3 দিন বসে থাকি, মানে এরকম একটা বেকার সময় কাটতেছে, কোনোভাবে কোনো কাজের সন্ধান পাওয়া যায় না। এরকম করতে করতে একটা বাড়ির মধ্যে তখন একটা কাজ পাইলাম, মানে আমাদের গ্রাম থেকে মোটামুটি অনেকটা দূরের একটা গ্রামে একটা কাজ পাইলাম। ওইখানে একটা গরুর খামারের কাজ, একটা গরুর খামারে কাজ করব মাস চুক্তিয়া, মানে এটা পুরো 1 মাস ধরে কাজ করব, মাসে বেতন পাবো। বাড়িতে ধরুন আপনার একদিন কাজ পাই তো আরেকদিন কাজ পাই না, একদিন কাজ করলে আরেকদিন কাজ করি না, এভাবে বেকার থাকি। আমার একটা মেয়েও হয়েছে, সাংসারিক অভাব অনটন দেখা দিতেছে। যার পরিপ্রেক্ষিতে চিন্তা করলাম যে যদি এই কাজটা করি, তাহলে এই কাজটা করলে পরে আর কোনো সমস্যার মধ্যে পড়বো না। দেখা যায় মাস শেষে তো আমি একটা অ্যামাউন্ট পাবো, একটা বেতন তো পাবো, তাহলে আর টাকা পয়সা নিয়ে খুব একটা মানে কষ্টে থাকবো না, বা খুব একটা চিন্তা ভাবনার মধ্যে থাকবো না। পরে ওই বাড়িতে আমি তখন কাজে গেলাম। তো ওই বাড়িতে যখন আমি কাজে গেলাম, ওই বাড়িটা মোটামুটি বাড়ির যিনি মালিক, তিনি অত মানে অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, অনেক টাকা পয়সার মালিক। তার বাড়িতে আমি তখন গেলাম পরে তিনি আমাকে তার ওই গরু ঘরের পাশেই একটা থাকার জায়গা দিল। আমি তখন ওখানে থাকতেছি এবং তার ওই গরু দেখাশোনা করতেছি। এবং গরু, অনেকগুলো গরু, প্রায় ওই সময় তার 28টা গরু ছিল। 2 পাশে 28টা গরু আমি একাই দেখাশোনা করতাম। 28টা গরুর খাওয়ান দেওয়া, ওদের যত্ন আত্মি করা খুব কষ্টের কাজ। এরকম করে কষ্টের কাজ করতেছি, দিন রাতগুলো কাটতেছে, সময়গুলো কাটতেছে, এবং প্রায় এখানে আমি 6 মাসের মতো কাজ করি। তো 6 মাসের মতো কাজ করার পরে আমি কিন্তু আর সাথীর ঘরে আর কোনো বাচ্চা কাছে নেই। কারণ একটা বাচ্চা নিচ্ছি, এটারই ঠিক মতো ভরণ পোষণ দিতে পারি না, এটারই ঠিক মতো খাওয়াইতে পারি না। এখন যদি আরও বাচ্চা নেই, তাহলে এগুলারে খাওয়াবো কি, মানুষ করবো কেমন করে? এই জন্য আর অন্য কোনো বাচ্চা কাছে নিলাম না, না নিয়ে ওই বাড়িতে আমি তখন কাজ করতেছি। এরকম করে কাজ করতে করতে বাড়ির যিনি মালিক ছিলেন, ইনি আসলে খুব বেশি একটা বাড়িতে থাকে না। তিনি একটু দরবারি কারবারি মানুষ, বিভিন্ন জায়গায় মেল করে, দরবার করে, এবং মেল দরবারের জন্যই তিনি অনেক জায়গায় চলে যায়, বাড়ির মধ্যে খুব বেশি একটা থাকে না। তো ওনার যিনি ওয়াইফ আছে, ওনার ওয়াইফের নাম হচ্ছে আসমা। আমি কিন্তু ওই লোককে কাকা রাখি, মানে যিনি আর কি, উনি একটু বয়স্ক একটু লোক, অনেকটা মোটামুটি বয়স হয়েছে। তো ওনার ওয়াইফের নাম হচ্ছে আসমা। তো আমি আসমারও আমি কাকি বলে ডাকি, এবং তিনি আমার বয়সে অনেকটা বড় হবে, আমার অনেক সিনিয়র একজন হবে। পরে এভাবে কাজ করতেছে এবং ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয় ওই সময়। এবং কাকি, যেহেতু আমি কাকি ডাকছি, ওনার ঘরে আমি কাজ করি, উনি আমাকে খাওয়ায়, টাকা পয়সা দেয়, বেতন দেয়। তো ওই হিসাবে মালিকের সাথে কর্মচারী যেরকম একটা সম্পর্ক হয় না, এইরকম একটা সম্পর্ক তখন আমার এই মানে আমার মালিকের বউ আসমা চাচির সাথে হওয়ার কিছুদিন পরে আসমা চাচি সব সময় মন খারাপ করে বসে থাকতো, এবং তিনি অনেকটা স্বাস্থ্যবান ছিল, খুব ফর্সা ছিলেন, দেখতে অনেকটা সুন্দরী ছিলেন, সবসময় ভাবে বসে থাকতেন, মন খারাপ করে থাকতেন। এইগুলো দেখার পরে আমি একদিন মানে নিজ থেকে জিজ্ঞেস করলাম যে কাকি কি হয়েছে, আমার কাছে কি বলা যায়? আপনি সবসময় মন খারাপ করে বসে থাকেন, আপনাকে দেখলে মনে হয় যে আপনার মনের মধ্যেও মনে হয় অনেক কষ্ট বাসা বাঁধছে, মানে কি হয়েছে আমাকে একটু বলেন তো। পরে বলে, সাইদুল, কার কাছে বলবো দুঃখের কথা, বলার মতো কোনো মানুষ নাই, আমি আর কারে বলবো? পরে আমি বললাম যে ঠিক আছে বলেন না, শুনি কি হয়েছে। বলে, তোমার কাকার সমস্যা আছে, মানে ওনাদের কোনো সন্তানাদি নেই, মানে কোনো বেবি হয় নাই,
পরে আমি বললাম যে কাকার কি সমস্যা? বলে তোমার কাকার শারীরিক সমস্যা আছে, ডাক্তারের কাছে দেখাইছি, ডাক্তারের ওষুধ দিছে, এখন উনি ওষুধ খায় না। ওনারে যতই ওষুধ দিছে উনি ওষুধ খায় না, এবং ওষুধ না খাওয়ার কারণে আমার না বাচ্চা কাচ্চা হয় না। তো বাচ্চা কাচ্চা আজকে এত বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, তারপরেও তোমার কাকারে ভালোবাসি এবং ভালোবেসে তোমার কাকার সাথে পড়ে আছে। কিন্তু এখনকার পরিস্থিতি যে দাঁড়াইছে, তোমার কাকা মনে করতেছে যে আমার সমস্যা, কিন্তু ডাক্তার বলতেছে আমার কোনো সমস্যা নাই, ওনার সমস্যা। এরপরেও তোমার কাকা ইদানিং কেমন জানি দেখতেছি আমাকে ছেড়ে দেওয়ার জন্য একটা পায়তারা করতেছে যে ওনার সংসারে আমাকে রাখবে না, এবং উনি দেখে শুনে আরেকটা ছোট্ট মেয়ের বিয়ে করবে, এবং একটা অনেক জায়গায় ওনার লিঙ্ক আছে, এই কথা উনি আমাকে বলে। আমি তখন বললাম যে এইটা কি বলেন, আপনার এত বয়স হয়েছে, এই বয়সে কাকা আপনাকে ছেড়ে দিবে, এটা কি ধরনের কথা? উনি আমাকে বলে হ্যাঁ, তোমার কাকা তো এটাই বলতেছে যে আমাকে রাখবে না, আমাকে ছেড়ে দিবে, আমাকে ছেড়ে দিবি, এরকম করে আমাকে বলতেছে। পরে আমি বললাম যে কাকি ঠিক আছে, মন খারাপ করি না, এটা কোনো বিষয় না, আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে, এরকম করে বলতেছে। তা এরকম করে সময়গুলো কাটতেছে, একদিন 2 দিন 3 দিন কাটতে কাটতে, এবং সবসময় দেখতাম উনি কান্না করে, ঘরের দরজায় বসে থাকে কান্না করে, এবং সারাক্ষণই ওনার ভিতরে একটা মানে অজানা কষ্ট কাজ করে। আমি কিন্তু সাথে সাথে মোবাইলে কথাবার্তা বলতাম ওই সময়, ঘরে আসবে, কিন্তু ওই বাড়িওয়ালির বিষয়ে বা আসমা চাচির বিষয়ে আমি কিন্তু সাথে কখনোই কোনো কিছু বলি নাই। তাই এমন করেই তখন সময়গুলো কাটতেছে, দিন রাতগুলো কাটতেছে, এবং এক পর্যায়ে এসে দেখা গেল যে উনি মোটামুটি আমার উপর অনেকটা দুর্বল হয়ে গেছে চাচি। মানে আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না, এবং সবসময় আমাকে ভালো ভালো খাবার রান্না বান্না করে খাওয়ায়। আমি চাচা আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, গরুর ফার্ম দেখাশোনা করো চাচি, আমার মাস শেষে বেতনও দেয় চাচি, মানে সব কিছুর মধ্যে চাচির একটা মানে ইয়ে আছে আমাকে আমার মাঝে। এরকম করতে করতে কিছুদিন পরে চাচি আমাকে এমন একটা প্রস্তাব দেয় যেটা শোনার পরে আপনার শরীরে লবণ কাটা দিবে। আমার চাচি আমার বলতেছে যে আমার পরিবার সম্বন্ধে কিন্তু উনি সব জানতো, আমার একটা মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফকে আমি পালায়া বিয়ে করছি, এবং আমার প্রেমের গল্প টল্প সবই উনি, পারিবারিক বিষয় সবই উনি জানে। এবং জানার পরে তিনি আমার বলতেছে সাইদুল, তুমি তো গরিব, মানে এখন তো তুমি ধরো আমাদের এখানে কাজ করো, এরপরে তুমি এখানকার কাজ শেষ হয়ে গেলে তুমি কোথায় যাবা? আস্তে আস্তে তোমার মেয়েটা বড় হচ্ছে, তোমার আরও বাচ্চা কাচ্চা হবে, তা এখন কি চিন্তা করতেছো তোমার ভবিষ্যৎ নিয়ে? আমি তখন বললাম যে কাকি কি আর চিন্তা করব, শ্রমিকের ঘরে জন্ম হয়েছে, আমার আব্বা যেরকম ভাবে জীবনযাপন করছে আমিও তো একইভাবে জীবনযাপন করব, এবং এর চেয়েও ব্যতিক্রম আর কি করবো? উনি আমাকে বলে যে সাইদুল, আমি তোকে একটা প্রস্তাব দিব, যদিও প্রস্তাবটা শুনতে তোমার কাছে খারাপ লাগবে, এবং এই প্রস্তাবটা একটা লজ্জাজনক প্রস্তাব, কিন্তু এরপরেও তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমার জীবনটা অনেক সুখের হবে। তোমার জীবনটা যেমনি সুখের হবে, আমিও আমার জীবনে একটু সুখ পাবো। পরে আমি বললাম যে চাচি কি? পরে তিনি আমাকে বলে আগে আমি তোমাকে বলি, তুমি যদি আমার কথা শোনো, আমার কথা রাখো, তাহলে আমি তোমাকে বিদেশ পাঠিয়ে দিব। বিদেশে আমার এক ভাই আছে, সৌদি আরবেও ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমি সম্পূর্ণ আমার নিজের টাকায় আমি তোমাকে সৌদি আরবে পাঠিয়ে দিব, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও। পরে আমি বললাম যে প্রস্তাবে রাজি হব, আগে তো প্রস্তাবটা কি এটা আমাকে বলতে হবে, এই প্রস্তাবটা শুনি এরপরে না হয় রাজি হব। পরে আমাকে বলে প্রস্তাব হচ্ছে এইটা, আমার তো কোনো বাচ্চা কাচ্চা হয় না, এবং বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে তোমার কাকা আমাকে ছেড়ে দিবে। তো যার জন্য চাচ্ছিলাম যে তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করো, এবং তুমি যেহেতু আমার ঘরেই থাকতেছো, ঘরেরই ছেলে, এখন তুমি তো আর বাইরে যাও না, আমিও বাইরে যাব না, তুমি যদি থাকো, আমার যদি একটা বাচ্চা কাচ্চা হয়, এরপরে তোমার চাচা আর এরকম চুদুর বুদুর করতে পারবে না, এদিক সেদিক যেতে পারবে না, এবং খারাপ কিছু করতে পারবে না, আমাকে নিয়েই সংসার করবে। যার জন্য তোমার কাছে অনুরোধ করি তুমি এই কাজটা করো। কথাটা শোনার পরই না ভাই, মানে আমি নিচের দিকে তাকিয়ে আছি যে চাচি এটা আপনি কি বলেন? আমি আপনাকে মায়ের মতো দেখে আপনাকে আমি চাচি ডাকি, এবং এটা আপনি আমাকে কি ধরনের প্রস্তাব দিলেন? আমার পক্ষে কি এটা সম্ভব? উনি আমাকে বলে দেখো সাইদুল ইসলাম, আমি তোমার ভালোর জন্যই বলতেছি, এটা করলে তুমি বিদেশে যাবা, তোমার পরিবারের উন্নতি হবে, তোমার সন্তানাদিকে তুমি মানুষ করতে পারবা, এবং একইভাবে আমিও আমার সংসারে টিকে থাকতে পারবো। আমার স্বামী আর নতুন কোনো মেয়ে আনবে না, আমার সাথেই থাকতে হবে, সন্তানাদি হয়ে গেলে আমার সাথেই থাকবে। তো আমার শ্বশুর শাশুড়িও ওনার শ্বশুর শাশুড়িও আছে, বৃদ্ধ হয়ে গেছে, বলে আমার শ্বশুর শাশুড়িও তখন আমার স্বামীকে চাপ দিবে। তা তুমি এই কাজটা করো সাইদুল, তোমার কাছে আমার একটা আকুল আবেদন। পরে আমি বললাম চাচি আমি এটা করতে পারবো না। পরে বলে উনি খুব রিকোয়েস্ট করতেছে যে এটা তুমি করো, এবং পরে আমি বললাম যে ঠিক আছে চাচি, আমি আজকে রাতে চিন্তা করি, আমি আগামী দিন আপনাকে জানাবো।
এটা বলার পরে এই কয়েকটা দিন কিন্তু সাথীও আমার সাথে খুব একটু আগের মতো করে ভালোভাবে কথা বলে না, বা পরিবারের প্রচণ্ড অভাব দেখলে এখানে কাজ করে যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে মা বাবা এদের খরচ আছে, আবার আমার দাদাও আমার দাদি আছে, এখনো দাদা মারা গেছে, মা বাবা দাদি, এরপরে আমার বউ আমার সন্তান, এতগুলো মানুষের খরচ, এতগুলো মানুষের বাজার সাজার খরচ আমার একা পক্ষে গরুর খামারে চাকরি করে তাদেরকে দেওয়া সম্ভব হয় না। প্রতিনিয়ত চাল থাকলে ডাউল নেয়, ডাউল থাকলে তেল নেয়, তেল থাকলে চিনি নেয়, পরিবারের মাঝে একটা অভাব অনটন সারাক্ষণই বিরাজ করতেছে এবং কোনোভাবে এই অভাব থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। দিন যত সামনের দিকে যাচ্ছে, সময় যত কাটতেছে, এরকম অভাব অনটনগুলো আরও বেশি আসতেছে, আরও বেশি অভাব দেখা দিতেছে, কোনোভাবে এটা থেকে সরতে পারতেছি না। পরে চিন্তা করলাম যে এখন কি করব, কিছু তো একটা করতে হবে, এইভাবে থাকলে তো আর জীবন কাটবে না, এইভাবে থাকলে তো জীবন কাটবে না, আমার তো কিছু একটা করা লাগবে। সাথীও আমার সাথে দুর্ব্যবহার করে, অন্য কিছু একটা করার জন্য পরিবারের অভাব তারা সহ্য হয় না। এই মাঝে আমিও চিন্তা করলাম যদি আমি এই কাজটা করি অন্ধকার রাতের বেলায়, এটা তো কেউ দেখবে না, বাইরের কোনো লোক জানবে না, বাইরের কোনো লোক শুনবে না, এবং চাচি বলছে উনি প্রেগনেন্ট হয়ে গেলে বেবি যখন উনি কনসেপ্ট করবে তখনই আমাকে বিদেশে পাঠিয়ে দিবে, বাচ্চা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করা লাগবে না। পরে আমি চিন্তা করলাম যে এই কাজটা তাহলে করা যায়, এবং একটা পর্যায়ে আমি নিজ থেকে সম্মতি দিলাম, নিজ থেকে রাজি হলাম যে ঠিক আছে আমি এই কাজটা করব। এবং এরপরে আমি তখন এই চাচির সাথে এই নোংরা কাজে লিপ্ত হই। আমি জানি এটা আমার অন্যায়, এটা আমার অপরাধ, আমি এটা ভুল করতেছি, আমি সাথীকে ঠকাইতেছি, কিন্তু আমি পরিস্থিতির শিকার। আমি যদি বিদেশে যাইতে পারি তাহলে আমার পরিবারটা বেঁচে থাকবে, আমার মেয়েটা মানুষের মতো মানুষ হবে, সংসারে আর অভাব থাকবে না, চিকিৎসার অভাবে আমার দাদি মারা যাবে না। দাদি তখন অনেক ওষুধ বড়ি খাওয়াইতে পারি না, এটা ওইটা কিনে দিতে পারি না, প্রচণ্ড রকমের অভাব আমার দাদির মাঝেও দেখা দেয়। পরে চিন্তা করলাম যে এটাই করবো, এখন এটাই ভাবতেছিলাম। এবং এরপরে সম্পূর্ণ নিরুপায় হয়ে আমি তখন এই কাজটা প্রতিনিয়ত চাচির সাথে করি, এবং করার পরে এরকম করে দিনের রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে চাচি তখন বাচ্চা কনসেপ্ট করে, এবং বাচ্চা কনসেপ্ট করার পরে চাচির এই সুখবর যখন এলাকাবাসী বা চাচা সবাই যখন জানতে পারে, তখন তারা দুইটা গরু জবাই দিয়ে পুরো গ্রামবাসীকে খাওয়ায়, এবং সবাই তখন অনেক আনন্দ ফুর্তি মজা মাস্তি করতেছে। চাচি এত বছর পরে চাচির ঘরে মেহমান আসবে, নতুন মানুষ আসবে, কিন্তু আমি তো জানি যে এই মানুষটার অংশীদার কে বা এটা কেন আসতেছে। এরকম করে কয়েকদিন কাজ করার পরে চাচি আমার বলতেছে যে সাইদুল, আমি এখানে অন্য লোক আইনা রাখবো, তুমি এখান থেকে চলে যাও। আমাকে পাসপোর্ট করার জন্য কিছু টাকা দিল, বলে পাসপোর্ট করার জন্য চলে যাও, আর তোমার সাথে আমার মোবাইল ফোনে কথা হবে, আর এছাড়া আমি তোমার সাথে আর এইভাবে ফোনে কথা বলবো না, এইভাবে দেখা করে কথা বলবো না, এখন তুমি চলে যাও। পরে আমাকে উনি এই গরুর ফার্ম থেকে বিদায় করে দিল, চাকরি থেকে বিদায় করে দিল, কিন্তু উনি আমাকে মাসে মাসে টাকা দেবে বিদেশ যাওয়ার আগ পর্যন্ত। আমি বিদেশ যাওয়ার আগ পর্যন্ত টাকা পয়সা যত যাই লাগে উনি আমাকে মাসে মাসে দিবে। এটা নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই, আমার পরিবার নিয়ে ভাবার কোনো দরকার নেই, আমার পরিবার চলবে, এটা উনি আমাকে বলে দেয়। এবং বলে দিলে পরে আমি তখন আমার বাড়িতে চলে যাই। বাড়িতে চলে গেলে পরে আমি সাথীর সাথে আসি, আমার আব্বা আমার সাথে, দাদির সাথে, আমার সন্তানের সাথে আসি, কিন্তু সারাক্ষণ না মাথার মধ্যে একটা টেনশন কাজ করে, এইটা আমি কি করে আসলাম, এবং এটার ফিউচার কি, ভবিষ্যৎকে আদৌ এটা আমি ভালো করলাম কিনা, আমি কোনো বিপদে পড়ে যাই কিনা, সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করি। তাই সাথী আমার বলে, কি হয়েছে তোমার, তুমি এরকম চিন্তা করো, অলওয়েজ একটা টেনশনের মধ্যে থাকো, তোকে দেখলে মনে হয় তুমি খুব চাপে আসো, প্রেশারে আসো, আমার কাছে শেয়ার করে কি হয়েছে আমাকে বলো। আমি বললাম না, বলবো তোমাকে, সমস্যা নাই, একটু সময় দাও, এটা ওইটা বলে আমি জাস্ট ঘুরাচ্ছি ওকে, আমি কোনো কিছুই বলি না, কিছুই ওকে আমি বলি না, জাস্ট একটা দুইটা করে এরকম করে আমাকে ঘুরে দিতেছি। ও তখন আমাকে বলে, আমাকে বললে কি হবে, আমি একটু শুনলে কি হয়, আমাকে একটু বলো, কেন টেনশন করো। বলি না, এদিক দিয়ে আমি শুধু আসমা চাচির ফোন দেবো, ও চাচি। পরে এরকম করতে করতে আমার পাসপোর্ট হয়ে যায়। পাসপোর্ট হয়ে যাওয়ার পরে আমি তখন পাসপোর্টের কপি চাচির কাছে পাঠাই, আর চাচির কাছে পাসপোর্টের কপি পাঠিয়ে বলি যে আমি পাসপোর্টের কপি পাঠাইছি, তো আপনি এটা ম্যানেজ করেন বা সব কিছু ঠিকঠাক করেন। উনি আমার বলে, আচ্ছা ঠিক আছে, আমি সব ঠিক করতেছি, তুমি চিন্তা করো না, পাসপোর্টের কপি পাঠাইছি। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন করে উনি বলে, আমি তো পাঠাইছি, ভিসা তো হচ্ছে না, তুমি অপেক্ষা করো, হয়ে যাবে, আর একটু অপেক্ষা করো, হয়ে যাবে, তুমি টেনশন করো না, হয়ে যাবে। এরকম করে আমার উনি ঘুরে যাচ্ছে, কিন্তু আমি ওর সাথে ফোনে কথা বলতেছি, ও চাচি ভিসা হয় না কেন, এটা ওইটা। এমন করতে করতে চাচির ঘরে একটা ছেলে সন্তান হয়, একটা ছেলে হয়, উনি তখন প্রেগনেন্ট। পরে এই আমাকে 8-9 মাস কিন্তু উনি ঘুরাইছে, আমি কিন্তু বিদেশ নিয়ে যাই নাই, বা উনি বিদেশের প্রসেস করতে পারেও নাই।
পরে ওনার একটা পুত্র সন্তান হইলে পরে ছেলে নিয়ে অনেক খুশি, অনেক আনন্দ ফুর্তি আরাম আয়েশ এরকমের মধ্যে আছে। তো আমি আবার উনি কিন্তু আমাকে মাসে মাসে আবার টাকা দিত, আমার বিদেশের প্রসেস হয়নি ঠিক আছে, মাসে মাসে আমাকে টাকা পাঠাইতো, প্রতি মাসে উনি আমাকে টাকা দিতেন, ওনার কাছ থেকে টাকা আনতাম সংসার চালানোর জন্য। আমি তখন আর কোনো কাজ করতাম না, বিদেশের জন্য অপেক্ষা করি। এবার উনি আমাকে বলে, এক জায়গায় তো তোমার ভিসাটা দিছি, ওই জায়গায় তোমার ভিসাটা মানে জমা হয় নাই, মানে ওই জায়গায় জমা নেই নাই, একটু সময় লাগবে, একটু সময় দাও, এটা ওইটা বলে। এরকম করতে করতে ওনার বাচ্চার বয়স তখন প্রায় 5 মাসের কাছাকাছি। বাচ্চার যখন 5 মাস বয়স, ওই সময় হলো কি একদিন আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে আসতেছি, মানে উনি আমার টাকা দিত প্রতি মাসে, মানে যে ডেট দিত ওই ডেটে যাইতাম, উনি আমাকে টাকা দিচ্ছে, টাকা নিয়ে আসতেছি। আসরের নামাজের একটু পরে মাগরিবের কিছুক্ষণ আগে টাকাটা নিয়ে ঘর থেকে আমি সাইকেল নিয়ে যাইতাম, কিন্তু টাকা নিয়ে সাইকেল নিয়ে আমি ঘর থেকে বেরোইতেছি, এই সময়ে মানে আসমানটির যে স্বামী আছে, মানে আমার ওই চাচা, উনি তখন আমাকে দেখে ফেলছে। তো উনি দেখে আমার ডাক দিছে, এই সাইদুল দাঁড়া। দাঁড়াইছি, দাঁড়ানোর পরে বলতেছে, কিরে এখানে কেন আসছিস হঠাৎ করে? আমি বললাম, এমনি আসছিলাম, মানে আমার বাইরে দেখার জন্য, মানে উসিলা দিতেছি যে আমি ওনার ছেলে দেখার জন্য আসছি। পরে বলে, ছেলে দেখছিস? আমি বললাম, হ্যাঁ দেখছি। তো এইটা বলার পরে বলে, আমার ছেলে কি করে? আমি বললাম যে দেখলাম চাচির কোলে চুমু দিলাম, আদর করলাম, কিন্তু আমি জানতাম না যে এখানে ঘটনাটা অন্যরকম। পরে শুনে বুঝতে পারবেন। তাই আমি তো ওনার সাথে কথা বলতেছি, এটা বলার পরে উনি তখন আমাকে বললো কি যে আচ্ছা ঠিক আছে তুই সাইডে আয়, মানে আমাকে সাইডে নিয়ে গেছে। বাচ্চার বয়স তখন কি 5 মাস না 6 মাস বা কতটুকু বয়স আমি জানি না, মানে ওরকম বাচ্চার বয়স হয়েছে। পরে আমাকে সাইডে নিয়ে বলতেছে, আমার বাচ্চারা তুই দেখছিস? আমি বললাম, হ্যাঁ দেখছি। বাচ্চার কোলে নিছিস? আমি বললাম, নিছি, আদরও করছি। পরে আবার চাচির কোলে দিয়ে আসছি। পরে উনি আমার একটা থাপ্পড় মারছে খুব জোরে, একটা থাপ্পড় মেরে বলতেছে, এখানে কেন আসছিস, কি কেন আসছিস সত্য করে বল। আমি তখন নিচের দিকে তাকিয়ে আসছি, আমি বলি, কাকা আচ্ছা আপনি আমার মারতেছেন কেন? আমি তো আপনার ছেলের দেখার জন্য আসছি। পরে আমার বলে, আরে হারাম জাদা, আমার ছেলের টিকা দেওয়ার জন্য আমার মা পাশের বাড়িতে নিয়ে গেছে, আমার ছেলে ঘরে নাই, আমার ছেলে ঘরে নাই। আমি আমার ছেলের সাথে আমার মায়ের সাথে গেছি, আমার মা সন্তান নিয়ে ওখানে বসে আছে, আমি বাড়ির দিকে আসছি, এবং বাড়িতে আসার পরে দেখলাম তুই বের হইতে আসস। আর তুই কি করলি যে তুই আমার সন্তানকে কোলে নিয়েছিস, আমার সন্তানকে তুই আদর করছিস। তুই এখানে কেন আসছিস, কোন লক্ষণে আসছিস, কোন কারণে আসছিস, সত্যি কথা বল। যদি তুই সত্যি কথা বলে দেস তাহলে তুই বেঁচে যাবে, আর যদি সত্যি না বলিস তাহলে আজকে তোর খবর আছে। আমি মাঝে মাঝে খবর পাই তুই আমার বাড়িতে আসস, আমার বউর সাথে কথা বলস, আমার বউর সাথে তোর সম্পর্ক কি, তুই সত্যি করে বল, তাই আমি তোর কিন্তু ছাড়বো না, এলে ছাড়বো না। পরে আমি বলতেছি, কাকা আপনি আমার ছাইড়ে দেন, আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি এমনি চাচির সাথে কথা বলার জন্য আসছিলাম, আমি আপনার সন্তান দেখার জন্য আসিনি। পরে আমার বলে, তোর চাচির সাথে তোর কি কথা, তোর চাচির সাথে তোর কি কথা আমার বলে। আমি বললাম, চাচির সাথে আমার কি কথা, এমনি আমি কথা বলতে এসেছি, চাচির সাথে দেখা করতে আসছি। পরে আমার বলে, না সত্যি করে বল। এই বলুন তখন কি করে আমাকে গাছের সঙ্গে বেঁধে ফেলে ওখানেই। ওইটা একটা বাগানের মতো ছিল আর কি, আশেপাশে তেমন কোনো মানুষ টানুষ নাই, একটু নীরব জায়গা। এমন করতে করতে মাগরিবের আজান দিয়ে দিছে। তো মাগরিবের আজান দিয়ে দিছে, উনি আমার বলে, তুই যদি আমার সত্যি কথা না বলিস, আমি আজকে রাতের মধ্যে তোর এখানে মেরে ফেলবো, তোরে মেরে আমি তোর এই জায়গায়, তোরে আমি এখানে কবর দিয়ে ফেলবো, কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না, আমি তোর এই জায়গায় মাইরা তোর আমি এই জায়গায় কবর দিয়ে দিব। তুই কেন আসছিস, কি কারণে এই বাড়িতে আসছিস, তুই আমার কাছে সত্যি কথা বল। আমি আর কোনো কিছু বলি না। মাগরিবের আজানের পরেও উনি আসে, এবং কিছুক্ষণ পরে আজানের শেষ হওয়ার প্রায় আধা ঘন্টা পরে চাচি আমার হঠাৎ করে আমার নাম্বারে কল দিছে। নাম্বারে কল দেওয়ার পরে মানে আমার তখন করলো কি, মোবাইলটা আমার পকেটে, মোবাইল বাজতেছে, উনি তখন মোবাইলটা হাতে নিয়েছে, হাতে নিয়ে দেখলো যে আমি চাচির নাম্বারটা সেভ করে রাখছি অন্য নামে, মানে জান দিয়ে নাম্বারটা আমি সেভ করে রাখি। তো উনি এটা দেখার পরে মানে ওনার মাথায় আসমানটা ভেঙে পড়ে। পরে বলে, উনি এরকম একটা ঢেকার আনছে, এই মাঝে আমি বলতে ভুলে গেছি, একটা ছুরি আনছে, আইনা আমার পেটের কাছে ছুরিটা ধরছে। বলে, তুই তো চাচির সাথে এখন কথা কইবি, আমি যে তোর সামনে আসি এটা বলার দরকার নাই, তোর চাচি যা বলে তুই খালি উত্তর দিবি, আর এরপরে যদি তুই অন্যরকম কিছু বলিস আমি তোর পেটের মধ্যে ঢাকাটা ঢুকিয়ে দিব, মানে ছুরিটা ঢুকিয়ে দিব, এইখানে তোর আমি মেরে ফেলবো। তাই আমি তখন ভয়ের মধ্যে আসি। পরে চাচির কলটা উনি রিসিভ করছে, করে লাউড স্পিকার দিছে। লাউড স্পিক দেওয়ার পরে চাচি আমার বলতেছে, ও সাইদুল কি হয়েছে, তুই কি গেছো বাড়িতে, এখন কই আসো, কই আসো, ও সাইদুল বাড়িতে গেছো? আমি বলি, না বাড়িতে যাই নাই, যাইতেছি। পরে বলে, তোমার চাচার সাথে দেখা হয়েছে? আমি বললাম, না দেখা হয় নাই। বলো, খবরদার যদি তোমার চাচার সাথে দেখা হয় আমাদের সম্পর্কের বিষয়ে কিন্তু তোমার চাচার কোনো কিছু বলবা না। পরে আমি বললাম যে, না চাচি বলবো না, কোনো কিছু বলবো না। বলো, খবরদার তোমার চাচার সাথে ভুলেও আমাদের সম্পর্ক বিষয়ে কোনো কিছু জানতে না পারে, নাইলে কিন্তু তোমাকেও মেরে ফেলবে, আমারও তালাক দিয়ে দিবে। তো চাচা তো সব কিছু শুনতেছে।
পরে আমি বললাম না চাচি, আমি বলবো না। পরে বলে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার খুব দ্রুতই বিদেশ পাঠানোর ব্যবস্থা করতেছি, তুমি চিন্তা করো না, আমি তোমার এই 2-1 মাসের মধ্যে পাঠিয়ে দিব, আমার সব কিছু হয়ে গেছে, আমি টাকাও জমা দিয়ে দিছি। সাইদুল তুমি চিন্তা করো না, যাও তুমি সাবধানে বাড়ি যাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এইটা বলি তখন ফোন লাইনটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে চাচা তখন আমার দিকে তাকায় আছে, মানে আমি তো তখন বুঝেই গেলাম যে উনি আমার মেরে ফেলবে, কারণ উনি খুব ঢাকাই টাইপের মানুষ, বিভিন্ন জায়গায় দরবার কারবার করে, এবং উনি খুব মানে বয়স্ক মানুষ হলেও না উনি অনেক ডিয়ারি, অনেক খারাপ লোক আর কি। রাজনীতিও করতো ওই সময়, এবং সরকারি দলের রাজনীতি করতো, খুব প্রতাপশালী লোক। তাই পরে আমারে বলে যে তোর চাচি তোরে কেন বিদেশ পাঠাবে রে? আমি কিছু বলি না। পরে বলে তোর চাচি সাথে তোর কি সম্পর্ক, যে সম্পর্কের কথা তুই আমার কাছে বলতে পারবি না। এই কথা বলেই তখন ছুরিটা আমার গলার মধ্যে এমনি ধরে। তখন মনে হয় ভাই আমার গলাটা কেটে গেছে, এই জায়গা দিয়ে কেটে রক্ত বেরিয়ে আছে। তা আমি বুঝতেছি যে আমি আর গলা কেটে ফেলতেছি। আমি বলি চাচা আমার গলা কেটে যাচ্ছে। বলে বল বল। আমি তখন এই গলাটা ছুরিটা যখন ধরে গলার মধ্যে, আমি তখন বলি চাচা আপনার যে ছেলে আছে ওই ছেলেটা আপনার ছেলে না, এটা আমার ছেলে। এটা আপনার ছেলে না, এটা আমার ছেলে। এবং এটা বলা মাত্রই ওই তখন ছুরিটা আমার গলা থেকে সরিয়ে আমার বলে কি বললি তুই এটা কি বললি? আমি বললাম হ্যাঁ, ওইটা আপনার ছেলে না, এটা আমার ছেলে। আমি চাচির সাথে শারীরিক সম্পর্ক করছি, এবং যে বাবদে আমার এই ছেলেটা হয়েছে উনি আমার বলে তাইলে এটা তোর সন্তান? আমি বললাম জি আমার সন্তান। আমার এটা তোর চাচি থেকে যে সন্তান আসছে এটা বাবা তুই? আমি বললাম জি এটার বাবা আমি। চাচি আমার এমনি পরে যা যা সত্য আমি সব কিছু বললাম। বলার পরে উনি তখন আমার বললো, আমার হাতের বাটনটা তখন খুলছে, খুলে বলে দেখ আমি তোর এখানে মাইরা ফেলতে পারতাম, তোর এখানে মাইরা আমি তোর পুঁতে ফেলতে পারতাম, কবর দিতে পারতাম। তাই আমি তোর কবর দিই নাই। এই কারণে যে তুই তো একটা মায়ের সন্তান, তুই গরিব মানুষ বা তুই পরিস্থিতির শিকারে তুই এটা করছস, আমি তোর মাফ করে দিলাম, তবে তুই এখন আমার সাথে যাবি। হ্যাঁ বললাম তারপর বলে আমার সাথে যাবি, যাওয়ার পরে আমি যা যা করব তুই সব কিছু মেনে নিবি। যদি তুই মেনে নেস তাহলে তুই বেঁচে যাবে, আর যদি না মানিস তাহলে তোর মৃত্যু হবে। হ্যাঁ বললাম কাকা আপনি কি করবেন? বলে আমি কি করবো এটা তুই আমার সাথে গেলে বুঝবি, চল। এইটা বললে উনি তখন আমাকে গিয়া প্রথমে আমার কি করলো, পাশের রুমের দরজা, মানে পাশের একটা রুম আছে, ওই রুমের মানে মেহমানদের জন্য এটা গেস্ট রুম বলে, ওই রুমে তালা মারা আছে, চাবি দিয়ে তালাটা খুলে এটার মধ্যে আমাকে ঢুকে উনি বাইরে থেকে আমার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে গেছে। মোবাইল ফোনটা উনি সাইলেন্ট করুন আর পকেটে রাখছে, রাখিয়া দরজাটাও তখন লাগাই দিছে। দরজাটা লাগাই দিয়া চাচি রুমে গেছে। জি আর কি জানি চাচির সাথে কথাবার্তা বলতেছে। বলার পরে উনি বলতেছে, চাচিরে বলতেছে ব্যাগ রেডি করো, মানে আমি কিন্তু পাশের রুম থেকে শুনতেছি, বলে ব্যাগ রেডি করো, তোমার এখন তোমার বাপের বাড়ি যেতে হবে, তোমার মা নাকি অসুস্থ। চাচি বলে কি বলেন? আমি তো একটু মার সাথে কথা বলছি, চাচির মা কিন্তু অনেক বয়স হয়ে গেছে। পরে বলে না অবস্থা ভালো না, চলো ব্যাগটা রেডি করো। তো এখন এটা বলতেছে, চাচি তখন ব্যাগটা রেডি করতেছে না কি করতেছে জানি না। এই প্রায় আপনার আধা ঘন্টা পরেই হঠাৎ করে চাচা বললো কি দরজাটা খুললেই চাচির নিয়ে আমার রুমের মধ্যে যখন চাচির নিয়ে আসছে, চাচি তখন আমার দিকে তাকায়া মানে জায়গার মধ্যে বসে গেছে, মানে মাটির মধ্যে বসে গেছে। বসে যাওয়ার পরে উনি তখন বলতেছে যে এরে চিনো, মানে চাচিরে বলতেছে এই ছেলেটারে চিনো? বলে হ্যাঁ চিনি। বলে নাম কি? বলে নাম সাইদুল ইসলাম। বলে এই সাইদুল ইসলামের সাথে তোমার সম্পর্ক কি? ওই সময় কিন্তু বাচ্চাটা চাচির মানে ওই রুমের মধ্যে, পাশের রুমে। পরে এরকম বলতেছে তোমরা দুজনে কথা বলো, আমি আসতেছি। এই বলে তখন চাচির ভিতরে দিছে, রাইখেই চাচা কি করলো, দরজাটা লাগাই দিছে। মুহূর্তের মধ্যে চাচি চিন্তা করেন মানুষ কথা খারাপ হতে পারে, জুতা খুলে আমার মারতে শুরু করছে। এই কুত্তার বাচ্চা, ওই জানোয়ার, ওই অসভ্য, তুই কেন আমার স্বামীর কাছে এগুলো বলে দিলি, কেন বললি? এবং মুহূর্তের মধ্যে চাচা তখন বাচ্চাটারে কোলে নিয়ে আসছে। আইনা চাচিরে বলে বাচ্চাটা কোলে নাও। কোলে দিল, চাচি কোলে নিছে। নেওয়ার পরে বলতেছে বাচ্চার বাবারে নিয়ে আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। চাচি বলতেছে বাচ্চার বাবা মানে? বলে হ্যাঁ, এই যে তোমার বাচ্চার বাবার সামনে দাঁড়িয়ে আছে, তুমি কি অস্বীকার করতে পারো যে এই সন্তানের বাচ্চা, এই সন্তানের বাবা সাইদুল না? চাচি বলে না, এই সন্তানের বাবা সাইদুল হবে কেন, এই সন্তানের বাবা হচ্ছ তুমি। পরে চাচা বলে যে ঠিক আছে তাহলে তোমার বাচ্চার মাথায় হাত দিয়ে বলো তো এই সন্তানের বাবা আমি। চাচি মুহূর্তের মধ্যে তার সন্তানের মাথায় হাত দিয়ে বলতেছে যে আমি সন্তানের মাথায় হাত দিয়ে বললাম যে সন্তানের বাবা তুমি। চাচা তখন বলে হায় রে নারী, তুই যে কত রূপী, সংসার না করলে বুঝতাম না। চাচা বলে এই মুহূর্তে সাইদুলেরই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যদি তুই বেরিয়ে না যাস তাহলে কালকে সকালে দিনের আলোতে
আমি তোর 14 গোষ্ঠীর ডাইকা, গ্রামবাসীর ডাইকা, আমি তোকে দুইজনের একসাথে কুকুরের মতো পিটাইয়া এরপরে বাইর করে তোদেরকে আমি একসাথে বের করব। এতে আমার মান সম্মান যাবে, তোর মান সম্মানও যাবে। এটা কি তুই এটা চাস, নাকি মান সম্মান নিয়ে সাইদুল্লে নিয়ে এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যাবে? কোনটা চাস? চাচি তখন মানে একদম চুপ, কান্না করতেছে দাঁড়ায় দাঁড়াইয়া। এই মুহূর্তে তখন চাচা বললো, কি করবি? পরে বলে, আমি সাইদুল্লে নিয়ে চলে যাবো। বলে, যা। পরে আমার সাইদুল্লে আমার সাথে করে চাচি তখন বেরিয়ে আসছে ঘর থেকে। বেরিয়ে আসার পর তখন তো ভাই আপনার রাত হয়ে গেছে, মোটামুটি অন্ধকার, প্রায় আপনার 9টা 9:30 মতো বাজে গেছে রাত্রেবেলায়। পরে আমি আসতেছি, হাঁটতে 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 আবার রাস্তা দিয়ে মানুষ আসতেছে, বাচ্চা করে নিয়ে উনি আসতেছে, আমিও যাচ্ছি। পরে একটা নীরব জায়গায় গিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে চাচি বলে, দাঁড়াইছিস কেন? আমার বলে। আমি বললাম, তা না দাঁড়িয়ে কী করবো? বলে, আমার সাথে চল। আমি বললাম, কোথায়? বলে, আমার বাপের বাড়িতে। আমি বললাম, আমি আপনার বাপের বাড়িতে গিয়ে কী করবো? বলে, আমার বাপের বাড়িতে গিয়া যাবি, পরেটা পরে হবে। আমি বললাম যে গিয়ে কী করবো? বলে, চল। এরপরে আমি চাচ্ছি আমার ওনার বাপের বাড়িতে নিয়ে গেছে। ওনার বাপের বাড়িতে নিয়ে যা বলতেছে যে ওনার বাবার ডাকছে, রেখে বলে যে আবু হুজুর ডাকেন। ওনার বাবা তো বয়স্ক মানুষ, হুজুর ডাকার কথা শুনে উনি বসে গেছে। পরে চাচি কী করলো, কারে দিয়ে যেন হুজুর ডাকেছে, ডাকাইয়া ওই রাত্রে আপনার 11:30 কি 12টার মতো বাজে, ওই বাড়িতে পাশের গ্রামে মনে কাজী আছে, ওই কাজী থেকে কাজী ডাইকা তখন উনি আমার বিয়ে করে ওইখানে বিয়ে করে। ওই জায়গার মধ্যে আমার তখন চাচির সাথে বিয়ে হয়। পরে চাচির বাবা মা তো সবাই তো মানে হার্টফিল করার মতো অবস্থা, আর মেয়ে এটা কী করতেছে, জামাইয়ের ঘর ছেড়ে এখন কারে বিয়ে করতেছে, মানে ওনার বাবা মা পুরো পাগলের মতো হয়ে গেছে এই দৃশ্য দেখে। পরে আমার এখানে বিয়ে করছে, বিয়ে করার পরে ওই রাতে চাচি আমার সাথে ছিল। আর এদিক দিয়ে আমার বউ তো আমার মানে ও আবার কাকা কিন্তু আমার মোবাইল দিয়ে দিছে, ওনার হাজব্যান্ডে কিন্তু আমাকে মোবাইল দিয়ে দিছে। আমার বউ আমাকে কলের উপর সারাত আমার বউয়ের কল আর ধরে নেয়। সকালবেলা চাচি আমার বলতেছে, বাড়িতে যাবি, গিয়া তোর বউরে তালাক দিবি, তোর বউরে তালাক দিয়া এরপর আমার তোর ঘরে নিয়ে যাবি। আমি বলছি, আমার জীবন থাকতে আমি আপনার আমার ঘরে নিব না, আমার জীবন থাকতে আমি আপনার আমার ঘরে নিব না। এই কথা বলে আমি তখন বেরিয়ে পড়ছি, মানে ওনার এখান থেকে বেরিয়ে গেছে। বাইরে যাওয়ার পরে উনি কী করলো, আমার কলের উপর কল দিতেই আছে চাচি, আমি চাচির কল ধরি না। ঘরে আসছি, আসার পর আমার বউ আমার লোকে চিল্লাইতেছে যে তুমি কই গেছিলা, কোথায় গেছিলা, সারা রাত্রে কেন তোমার খবর ছিল না? আমি বললাম, গেছিলাম একটা কাজে, ওখানে গিয়ে আটকায় পড়তে আর আসতে পারি না। আমার বউ বলতেছে, এমন কি কাজ যে কাজে গেলে তোমার আর আসা যায় না, তুমি আটকায় গেছো, তুমি সত্যি করে বলো তুমি কই গেছো? এরকম করে রাগারাগি করতেছে। আমারও ভাই জিদ উঠে গেছে, আমি আমার বউয়ের গায়ে হাত ধরে মানে ওরা মারি। ওরে মারার পরে ও তখন খুব খেপে যায়, আমার বউ খেপে যায় যে আমি আমার বাপ মা সব কিছু ছাইরা এত ত্যাগ স্বীকার করে এত কষ্ট করে তোমার বিয়ে করছি, এবং আমি তোমার জন্য এত কিছু করছি, তুমি আমার সাথে কেন করলা, কীভাবে করলা, মানে ও কান্নাকাটি করতেছে। এবার একদিক দিয়ে হচ্ছে ওই আসমা চাচি আমার ফোন দেয়, এই সাইদুল আমার তোর ঘরে উঠা তোর বউরে ছাইরা দিই। আর এদিক দিয়ে আমার বউ আমার বলতেছে, তুমি বাজার আনো না, বাজার করো না, তুমি এরকম টেনশনে থাকো, কোনো কাজ কম না, কোনো কাজে যাও না। এরকমভাবে 8 দিন 10 দিন কাটে গেল। 10 দিন পরে একদিন আমি বাজারের মধ্যে তা বিকেলবেলা কি জানি একটা কাঠের কাজ করতেছি। আমার দাদিও তখন মারা গেছে, আমার মা তখন অসুস্থ, আব্বাও তখন শারীরিকভাবে অনেকটা অসুস্থ। বাজারে একটা কাঠের কাজ করতেছি, হঠাৎ করে আমি তখন মোবাইল ফোন বন্ধ করে দিছি। প্রায় 3 দিন ধরে মোবাইল চালাই না। আমার বউরা আমি বলছি মোবাইল চালাবো না, মোবাইল চালাইতে ভালো লাগে না, মোবাইল বন্ধ করে দিছি। 3 দিন পরেই ভাই মানে হঠাৎ করে বাজারে কাজ করতেছি, এক পিচ্ছে এসে আমার খবর দিল যে সাইদুল ভাই, আমার কাকা বলে যে সাইদুল কাকা বাড়ি চলেন, আপনাকে ভাই কে জানি একটা মহিলা আসছে বাচ্চা করে নিয়ে। এটা বলার পর তো ভাই আমার তলবেড়ে চিপ মারছে, যেহেতু বাচ্চা করে নিয়ে আমার বাড়িতে একটা মহিলা আসছে, তার মানে এই মহিলা তো আর কেউ না, এই মহিলা অবশ্যই আসমা। আমি যখন বাড়ি উঠানে গেছি, যাওয়ার পরে আমার বউ কি করছে, ঘরে মানে উঠানে যাওয়ার সাথে সাথে আমার বউ সাথে ওই জুতা নিয়ে এসে আমার পিটাইতে শুরু করছে। ওই জায়গায় পিটাইতেছে 2 গেলে পিটাইতেছে। আমি তখন এখানে দাঁড়াই আছি, আমার বউ বলে, বল এই মহিলাকে। আমি কিচ্ছু বলি না। আমার বলে, সাইদুল বল এই মহিলাকে, এই মহিলা কে তুই বল, যদি বলস তো ভালো, আর না বললে তোর খবর আছে বল। আমি বললাম, এটা আমার সেকেন্ড ওয়াইফ। এটা বলার পরে বললো, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। এই বলেই সাথী তখন ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে কাপড় চোপড় নিল। আমি বললাম, সাথী দাঁড়াও। ও বলে, দাঁড়াবো না, আমি তোরে তালাকের ব্যাপার পাঠাই দিতে আসি, ডিভোর্সের ব্যাপার পাঠাই দিব, তুই টেনশন করিস না। এই কথা বলে আমার মেয়েটারে কলিনিও তখন বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর আমি নিচের দিকে তাকাইছি। তাকায় থাকার পরে আমি আসমারে বলতেছি, আপনি এটা কী করলেন? পরে বলতেছে, আমি আমার স্বামীর অধিকার বুঝে নিলাম।
এই বলে উনি তখন ঘরের ভিতরে ঢুকলো এবং আমার বউর সাথী তখন আমার বাচ্চাটারে কোলে নিয়ে বেরিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি তখন কি করবো আর বুঝে উঠতে পারতেছিলাম না, ঘরের মধ্যে পড়ে আসি। আমার আব্বা আম্মা মার ফলা বাড়ি থেকে বেরো, এই বেটি নিয়ে এই মহিলা নিয়ে ঘর থেকে বেরো। আমি বললাম যে ওরা আমি বিয়ে করছি, এটা আমার বাচ্চা। আমার মা বাবা বলে না, যে ঘর থেকে আমার বউর সাথী বেরিয়ে গেছে সেই ঘরে তুই থাকতে পারবি না। আমার ধাক্কায় পরে আমার পরিবারের মানুষ, আমার আব্বা আম্মা আমাকে ঘর থেকে বের করে দিল। ঘর থেকে বের করে দেওয়ার পর আমি তখন সাথে নিয়ে আমার পাশের বাড়িতে, মানে আমাদের পার্শ্ববর্তী ভাইয়ের আমার এক কাকা আছে রশিদ কাকা, ওনার সাথে আমার ভালো সম্পর্ক। রশিদ কাকা আবার ওয়াইফ মারা গেছে, উনি একাই থাকে, ওনার ঘর আছে বড়। পরে আমি ওই ঘরের মধ্যে গিয়ে উঠছি, রশিদ কাকার ঘরে উঠছি। উঠার পরে রশিদ কাকা আমারে বলেন, কি করবি, তোর বউ যেটা এটা তো চলেই গেছে, এখন যেটা সেটা নিয়ে সংসার না করলে তো তোর কোনো উপায় নেই। পরে রশিদ কাকা আমার আসমারে বলতেছে যে আপনার তো মোটামুটি টাকা পয়সা আছে, এখন নাহলে ওর একটা লাইন করে দেন, বাতিদার একটা লাইন করে দেন, যেহেতু আপনি বিয়ে করেই ফেলছেন, আপনার সন্তান হয়েই গেছে, তো এখন আর কি করবেন, ওর একটা লাইন ফাইন করে দেন, কিছু একটা করে দেন, আপনি ওর সংসারই করেন যেহেতু চলে আসছেন। আসমা তখন বলতেছে যে হ্যাঁ এটাই করবো, ওরে আমি দেশের বাইরে পাঠিয়ে দিব, আমার হয়ে গেছে। এই কথা বলে প্রায় 15 দিনের মাথায় আমার তখন সৌদি আরব থেকে ভিসা আসে। সৌদি আরব থেকে আমার ভিসা আসে, এই ভিসা আসতে যে এত মাস লাগছে। সৌদি আরব থেকে ভিসা আসার পরে এবার মানে আমার বলতেছে, আসমা বলতেছে তুমি সৌদি আরবে চলে যাও, আর এই টেনশন নিও না, এই প্যারা নিও না। এর মাঝে সাথী কোথায় চলে গেছে আমার কোনো সাথীর কোনো খবর নাই, ওকে ওর বাপ ভাইয়ের কাছে গেছে না কোথায় চলে গেছে আমি আর জানি না। পরে আমার বলতেছে তুমি বিদেশ যাও, তুমি বিদেশে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, এটা নিয়ে তুমি টেনশন করো না, তুমি বিদেশে চলে যাও। আমি বললাম যে না, আমার যেতে ইচ্ছে করতেছে না। পরে এরপরও আমি তখন বাধ্য হয়ে শেষ পর্যন্ত বিদেশে গেছি। বিদেশে যাওয়ার আগের দিন আমি আমার আব্বা আমার সাথে দেখা করতে চাই, বাট তারা আমার দেখে দরজা লাগাই দিচ্ছে, তারা আমার চেহারা দেখতে চায় না। পরে সৌদি আরবে গেলাম, যাওয়ার পরে 8 মাসের মাথায়, সৌদি আরবে 8 মাস ছিলাম, 8 মাসের মাথায় কোম্পানি তখন ছুটি দেয় বাড়িতে যাওয়ার জন্য। আমি বাড়িতে যাব না, বাড়িতে আসি নাই ছুটিতে, মানে ওই কোম্পানির একটা বাৎসরিক একটা ছুটি আসি নাই। না আসার পরে এর মাঝে প্রায় 2 বছর পরে তখন কোম্পানি লিগেলভাবে ছুটি দেয়। এদিক দিয়ে আসমা আমার আসতে বলে, আমার ছেলেটা কান্নাকাটি করে আসতে বলে। পরে 2 বছর পরে আমি তখন ছুটিতে বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে আমার বউ কিন্তু তখন ওই যে রশিদ কাকার বাড়ির সামনেই আমি একটা ঘর বানাই, আমার বউ একটা ঘর বানায়, ওই ঘর বানাইয়া ওইখানে আমার বউ তখন আমার সন্তান নিয়ে পড়ে আছে বা আমার সন্তান নিয়ে থাকে। এবার যেটা হলো সেটা হচ্ছে 2 বছর পরে আসছি, আইসা আসমার সাথে ছিলাম। আব্বা আম্মা কিন্তু তখন আর আমার সাথে কথা বলে না। আমার আব্বা এই বুড়ো বয়সে কাজ করে কামাই করে, আমার আব্বা বুড়ো বয়সে খায়, আমার কাছ থেকে কোনো টাকা নেয় না, আমার কাছ থেকে কোনো টাকা পয়সাও নেই না। আমার সন্তান হিসেবে আমার বাবা কোনো মূল্যায়নও করে না, মানে আমি তার সন্তানের তার একটাই মেয়ে। পরে যেটা হইলো আমি কয়েক মাস থাকলাম, থেকে আমি আবারও সৌদি আরবে চলে গেছি। এবার সৌদি আরবে যাওয়ার পরে আমি শুনতে পাইলাম যে আসমার ঘরে আমার আরেকটা মেয়ে সন্তান হয়েছে। আমার এক ছেলে এক মেয়ে, ছেলেটা মোটামুটি তখন বড় হয়ে গেছে, মেয়েটা তখন হইলো। মেয়েটা হওয়ার পরে আমি বিদেশ করতেছি। তো এবার মেয়েটা হওয়ার পরে মানে আমার দ্বিতীয় সন্তানটা হওয়ার পরে এই মানে আসমার সাথে আমার ঝগড়া। ও ভাই আমার কথা শোনে না, কারণ মোবাইল ফোন বন্ধ করে দেয়, ঝগড়া করে, ঝামেলা করে, আমার সাথে ঠিকমতো কথা বলে না, কই চলে যায়, কোথায় চলে যায়। এখন ওকে বাংলাদেশে দেখাশোনা করার মতো তো কেউ নেই। আমি পড়ে আছি সৌদি আরবে, আমি থাকি সৌদি আরবে, তা ওরে দেশের বাড়িতে কে দেখবে বলেন, এই তো কেউ নেই। আমার কথা শোনে না, রাতে মোবাইল বন্ধ করে দেয়, দিনে মোবাইল বন্ধ করে দেয়। আমি ভাই বিদেশের মাটিতে একটা টেনশনে পড়ে থাকি, যেহেতু বিয়ে করে ফেলছি, বউ বয়স বেশি হোক কি আর করবো। এবার আমি তখন কি করি, রশিদ কাকারে ফোন দিই, রাত্রে 12টা 3টা বাজে রশিদ কাকারে ফোন দেয়, ও কাকা যাই একটু আমার ভোর করে দরজা ধাক্কা তো দেখেন তো ঘরে আছে কিনা, আর তো মোবাইল বন্ধ। এইবার উনি ঘুম থেকে উঠে যায়, দরজা ধাক্কায়, ওই বউ দরজা খোলো। তাই দরজা খুললে পরে বলে নাও এই তোমার সাথে সাইদুল কথা বলবে। পরে ও কানে নেয়। আমি বললাম কি হয়েছে, তোমার মোবাইল বন্ধ কা? বলে মোবাইল বন্ধ হয়ে গেছে, চার্জ ছিল না, এই ছিল না, ওই ছিল না, মানে অজুহাত দেখে মোবাইল বন্ধ করে রাখে। পরে আমি কতক্ষণ কথা বলে ওর মোবাইল অন করলে পরে আমি আবার বলছি কাকা ঠিক আছে লাইন কেটে দিই। এরকম করে রাত বিরাতে এরকমভাবে ও মোবাইল বন্ধ করে রাখতাম। আমি হচ্ছে কাকারে ফোন দিতাম, এবার ওর মোবাইলে গালাগালি করতাম, আমি জিদ করে মোবাইল বন্ধ করে রাখতাম। মানে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হইতো, এবং ওই ঝগড়ার মাঝে রশিদ কাকা তখন আমাদেরকে সাপোর্ট দিত, মানে আমাদের ঝগড়াঝাটি হইলে দায়িত্ববান লোকের মতো, মানে পারিবারিক লোকের মতো আমাদের দুজনকে মিলাই দিত, সব কিছু ঠিকঠাক করে দিত। ঝগড়া হইলে উনি নিজ দায়িত্ব আমাদের ঝগড়া মিটাই দিত। তো যাই হোক এরকম করে উনি পড়ে আছে। তো এমন করতে করতে উনি আমার বউয়ের ঘরে যাইতো, আমার বউর লোকে থাকতো, এটা ওইটা করতো, মানে অনেক কিছুই করতো। এমন করতে করতে আস্তে আস্তে গ্রামের মানুষের অনেকের সাথে আমি তখন মোবাইল ফোনে কথা বলি, তো সবাই তখন এমন করে বলতেছে যে এই ঘটনা,
তোর বউ তো এটা করে, তোর বউ তো ওইটা করে, এবং ওই রশিদ তোর বউয়ের ঘরে যায়, মানে নানান ধরনের লোকে বাজে বাজে কথা বলে। কথা বলার পরে আমি তখন আমার বউরে বলি যে রশিদ কাকা যাতে আমাদের ঘরে না আসে। এবারও আমার আরও খারাপ করার কথা বলে, এই রশিদ, তোমার রশিদ কাকা আসলে কী হয়েছে, সে কী করে, এই করে ওই করে, এরকম করতে করতে আস্তে আস্তে লোকে লোকে মানে আমি কিন্তু এই পর্যন্ত যত টাকা কামাইতেছি সবই কিন্তু আসমারে দিতেছি। কারণ আমার তো বাবাও কথা বলে না, মাও কথা বলে না, আমি সব টাকাই কিন্তু আসমার অ্যাকাউন্টে দিয়ে দিতেছি ওরে ঠিক রাখার জন্য, বা ও যাতে টাকা পয়সা দিলে ঠিক থাকে, আমার সংসার করে। ওই তো আমার বিদেশে পাঠাইছে, এই জন্য আমি বেশিরভাগ টাকায় ভাই আমি ওর অ্যাকাউন্টে পাঠাইতাম। এমন করতে করতে এবার আমি খবর পাইলাম যে সত্যি সত্যি নাকি আসমা নাকি আমার কাকা আব্দুল রশিদ কাকারে বিয়ে করে ফেলছে। কি রশিদ কাকারে বিয়ে করে ফেলছে খবর পাইলাম, পাওয়ার পর ভাই আমি তাড়াতাড়ি ছুটি নিয়ে দেশে গেছি। দেশে যাওয়ার পরে ঘরে ঢুকবো, ওই সময় আসমা ঘরে বলে তুমি আমার ঘরে ঢুকো না। আমি বললাম কেন? বলে তুমি কালকে আসো। কালকে আসবো বলে কালকে আসো। আমি তখন আমার বাপ মায়ের কাছে গেছি, এরা আমার ঘরে ঢুকতে দেয়। আমি সারাদিন আমার বাপ মায়ের ঘরে দরজায় দাঁড়াই আছি, বসে আছি। একটা পর্যায়ে সকালবেলা আমি যখন আবারও গেলাম, যে নিজে ঘরে তালা মারা, সকালবেলা তালা মারা। আমি কিন্তু হঠাৎ করে গেছি, ওরা না জানিয়ে গেছি। তালা মারা দেখে আমি সকালবেলা যে তালা মারা সবাই ডাকতেছি, কেউ বলে দেখে নাই। এবার রশিদ কাকার ঘরে যেয়ে দেখতেছি যে রশিদ কাকার ঘরও তালা মারা। এবার খোঁজা শুরু করলাম, কই গেল, কোথায় গেল, খোঁজা শুরু করলাম। এবার খুঁজতে 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 শেষ পর্যন্ত জানতে পারলাম যে আমার ওই রশিদ কাকার সাথে আমার বউ পালায় গেছে। ভাপ্পায় তখন আর দাম দেয় না, মূল্যায়ন দেয় না, পাগলের মতো তখন হয়ে গেছি। মানে পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরতেছি, এই করতেছি ওই করতেছি, মানে এই ঝামেলার মধ্যে পইরা দৌড়াইতেছি, খুঁজতেছি ওরা কই গেল, কোথায় গেল, আমার টাকা পয়সা সব আসমার অ্যাকাউন্টে। এরকম করে দৌড়াদৌড়ি করতে করতে ভাই কিভাবে জানি কোথায় জানি আমি আমার পাসপোর্টটা হারাই ফেলি। এবার পাসপোর্টটা হারাই ফেলি, যে পাসপোর্টে আমার ভিসা আছে ওই পাসপোর্টটা আমি হারাই ফেলি। পাসপোর্টটা আমি আর পাই না, পাসপোর্টটা পাই না। এবার আমার ভিসারও তখন মানে আমার ছুটিরও মেয়াদ শেষ, মানে ছুটির মেয়াদ শেষ, ছুটির মেয়াদ আছে আর কয়েকদিন, মানে আবার রিটার্ন টিকিটের মেয়াদ আর কয়েকদিন। এনিমে যে আমি পাসপোর্টটা হারাই ফেলি, এই সাথীরই খুঁজতে খুঁজতে, মানে আপনার আসমারে খুঁজতে খুঁজতে আসমার টেনশনে আমি তখন এই পাসপোর্টটা হারাই ফেলি। পাসপোর্টটা হারিয়ে পরিপূর্ণভাবে তখন পাগল হয়ে যাই। এরপরে আমি আর সৌদি আরবে ব্যাক করতে পারি না, এবং গ্রামের সবাই তখন আমার বলে তুই গ্রামের মধ্যে আসিস না, তুই গ্রামের কলঙ্ক, এটা ওইটা। আসমা এবং আব্দুর রশিদ কোথায় গেছে এর কোনো সন্ধান আমি পাই না। এবং আস্তে আস্তে জানতে পারি আব্দুর রশিদ তার গ্রামের বাড়ি বিক্রি করে দিবে, তার গ্রামের জায়গা সম্বন্ধে বিক্রি করবে। এবং মানে গোপন সূত্রে খবর পাই ওরা চট্টগ্রাম শহরে আছে, ওইখানে বাসা ভাড়া করে থাকতেছে। তো এখন আমার বউ যে আসমা, সে কিন্তু আমাকে মানে আপনার সাথী প্রথম যে আমার বউ ছিল ওই বউ কিন্তু আমার ডিভোর্স দিয়ে দিছে, আমাকে ডিভোর্স দিয়ে দিছে। এবং আসমার সাথে আমার কোনো ডিভোর্স নেই, বা আমার ডিভোর্স মিভোর্স কোনো কিছু দেয় নেই, আমার কিছু না দিয়েও পালাই গেছে। তা ও তো আর আমার কাছ থেকে ডিভোর্স হয়ে গেছে। আমি যখন আস্তে 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 করে আমি সাথীর কথা চিন্তা করি, তো সাথীর সাথে বেইমানি করছি, এবং বেইমানি করার কারণেই তো আজকে আমার এই পরিণতি। এমন করতে করতে লোকে লোকে খবর পাইলাম সাথী নাকি ঢাকায় একটা আর চট্টগ্রামে একটা গার্মেন্টসে চাকরি করে। আমার মেয়ের নিয়ে একটা গার্মেন্টসে চাকরি করে। পরে খবর পাইছি, খবর পাওয়ার পরে মানুষের মাধ্যমে ওর ঠিকানাটা নিলাম, ওর পরিবারের, ওর মেয়ের পরিবারে গেছে, ও যায়ও নাই। পরে ঠিকানা নিয়ে আমি বেশ কয়েক বছর পরে, এই আপনার প্রায় মাস দেড়েক পরে 2021 সালের দিকে, এরকমই সব 21 কি 22 সালে আমি তখন ওর সাথে দেখা করি। ওর গার্মেন্টসের সামনে দাঁড়াই থাকি, ওর গার্মেন্টস আর একটা মেয়ের সাথে কথাবার্তা বলে, পরে ওই মেয়েটা ওরা ডাইকে আনলে পর ওর সাথে আমার দেখা হয়। তখন আমার দেখে বলে এখানে কেন আসছেন? আমি বললাম আমার মেয়েটা দেখতে আসছি। বলে মেয়ে দেখবেন তো অপেক্ষা করেন, আমার গার্মেন্টস ছুটি হলে লয়ে যাবো। পরে গার্মেন্টস ছুটি হলে এখানে দাঁড়ায় আসি। পরে আর মেয়ের কাছে আমার নিয়ে গেছে, মেয়ে আমার কোলে বসে না, মেয়ে আমার চিনেও না, মেয়ে আমার দিকে আরেক জায়গায় দাঁড়ায় আছে। পরে আমি বলতেছি যে আপনি মেয়েটারে দেন, আমার মেয়েটারে দাও, মেয়ে আমার কাছে আসেই না। পরে এরকম করে একবার দুইবার ওর কাছে যাই, মানে মাঝে মাঝে মেয়ে দেখার উচিলে ওর কাছে যাই। ঢাকাতে তখন একটা চাকরি নিছি, একটা টেম্পোরারি একটা ছোটো চাকরি নিছি, ওই চাকরিটা করি। এর মধ্যে আমার আব্বা কিন্তু মারা গেছে, আব্বা মারা গেছে। পরে আমার বোনের আমার মায়ের আমার বোনে নিয়ে চলে গেছে আমার বোনের বাড়িতে। আর আমার বাড়িঘর সব খাকা পড়ে আছে, ওইখানে কোনো মানুষ নেই। আর গ্রামবাসীরা আমাকে গ্রামে ঢুকতে দিবে না, আমি গ্রামে নাকি কলঙ্ক। এর ভিতরে আমি ঢাকাতে চাকরি করি, আর মাঝে মাঝে আমার মেয়ের সাথী যে আমার বাবু আছে, আমার মেয়ে আছে, আমার মেয়ের দেখার জন্য আমি যাই, হীরামণির দেখার জন্য আমি যাই। তো দেখা যায় এরকম করে সময়গুলো কাটতেছে, এবং আমি সাথীর সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য চেষ্টা করি, এবং যা হওয়ার তা হয়েছে সব কিছু বলে সাথীর সাথে থাকার চেষ্টা করি। ওর সাথে যে মেয়েরা গার্মেন্টসে চাকরি করে সবার কাছে বলি যে সাথীর আমি আবার পুনরায় বিয়ে করতে চাই, আমি নিয়ে সংসার করতে চাই না, ও আমার কাছে আসবে না।
এমন করতে করতে যখন আমি ওর বিরক্ত করি, একটা পর্যায়ে করলো কি, বাড়িওয়ালার কাছে বিচার দিছে। বাড়িওয়ালার কাছে বিচার দিছে পরে বাড়িওয়ালা আমার ওই বাড়ির মধ্যে আর ঢুকতে দেয় না। পরে গার্মেন্টসের সামনে দাঁড়াই থাকি, ওরে দেখলেও কথা বলার চেষ্টা করি, ওর হাত চেপে ধরে ওর কাছে কান্নাকাটি করি। এরকম করতে করতে একটা পর্যায়ে ভাই হঠাৎ করে ও বাসা ছেড়ে আমার মেয়েটারে নিয়ে পালাইছে। বাসা ছেড়ে আমার মেয়েটারে নিয়ে কই জানি চলে গেছে। আজকে প্রায় অনেকগুলা বৎসর। মেয়ে ওরও পাই না, ওর মেয়েরও পাই না।